আসসালামু আলাইকুম। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? এই মাত্র কথা বলা শুরু করেছি, সো আগে শুনতে পাবেন না, এটাই স্বাভাবিক। এখন শুনতে পাচ্ছেন কিনা? যতক্ষণ না পর্যন্ত আপনি টিচারকে সরাসরি স্ক্রিনে না দেখবেন ততক্ষণ পর্যন্ত সাউন্ড শোনার আশা করবেন না। এটা হচ্ছে বিষয়। এখন শুনতে পাচ্ছেন। আর আপনারা কে কোথা থেকে আমার ক্লাসটা করছেন বা আমাকে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, একটু কমেন্টস করে জানাবেন। মানে আপনি কোথায় বসে বা কোথায় দাঁড়িয়ে ক্লাস করছেন। অনেকে দাঁড়িয়েও ক্লাস করে। তো কোথায় বসে কোথায় বসে বা কোথায় দাঁড়িয়ে ক্লাস করছেন একটু বলবেন। রাজশাহী, সিরাজগঞ্জ, মিরপুর, গাজীপুর, কাপাসিয়া, যাই হোক বিভিন্ন জায়গা থেকে ক্লাস করেছেন। আচ্ছা, আজকে আপনাদের হবে হচ্ছে লেকচার 1, অর্থাৎ প্রাচীন যুগের উপরে ক্লাস হবে। এই ক্লাসটা প্রাইমারির জন্য গুরুত্বপূর্ণ, বাট মুক্তিযুদ্ধ, সংবিধান এগুলো বেশি গুরুত্বপূর্ণ। তো মুক্তিযুদ্ধ সংবিধান মনে হয় পড়ানো হয়েছে আপনাদেরকে। তো আমার সঙ্গে আজকেই প্রথম ক্লাস করছেন কয়জন, একটু কমেন্টস করেন তো। আমার সঙ্গে আজকে প্রথম, মানে আমাকে আজকেই দেখছেন, আমাকে আজকেই দেখছেন, মানে জানতেন না যে এই নামে কোনো লোক পৃথিবীতে আছে, এরকম কয়জন আছেন? আচ্ছা, অনেকেই আছেন আজকে প্রথম ক্লাস করেছেন। ও অফলাইনে যারা ক্লাস করেছেন তারা তো ভালো। অফলাইনে ক্লাস করেছেন, সেটার এনভায়রনমেন্ট তো অন্যরকম ছিল, এখন একটু অন্যরকম। তো যাই হোক, অনেকেই আছেন যারা নতুন আজকেই প্রথম ক্লাস করেছেন। তো আমরা, এটা কিন্তু মানে অ্যাকচুয়ালি বাংলাদেশ অ্যাফেয়ার্স এর লেকচার 1 প্রথম ক্লাস। আজকে যে ক্লাসটা হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স এর প্রথম ক্লাস। তো আমরা একদম লেকচার 1 যে ক্লাসটা সেটা দিয়েই শুরু হচ্ছে। তো ইনশাল্লাহ আমরা আলোচনা শুরু করি। তো আমার নাম হয়তো অনেকে একটু পরে আবার জিজ্ঞেস করবে তো স্যারের নাম কি। তো স্যারের নাম কিন্তু অলরেডি এখানে আছে, শাহরিয়ার মামুন। একটু নিজের পরিচয় দিয়েই দিই, অনেকে আবার জিজ্ঞেস করে, সেটা হচ্ছে নাম তো আছেই, শাহরিয়ার মামুন। আমি আসলে বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং বিসিএস এর নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন এই দুটো সাবজেক্ট পড়িয়ে থাকি এখানে। আর আছি কনফিডেন্সে, দীর্ঘ 5 বছর ধরে আছি কনফিডেন্সে। প্রাইমারি প্রোগ্রাম তো এবারই প্রথম চালু হলো এভাবে। তো আপনাদের সঙ্গে আগেও ক্লাস নিয়েছি, অনেকে হয়তো নতুন। তো আজকে আপনাদের সঙ্গে অনেকের সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে। তো আরো পরিচয় আস্তে আস্তে ধীরে হয়ে যাবে। তো আমরা আগাই। জুবাইর ভাই এটা মুভ করে না, স্লাইড। হ্যাঁ, তো দেখেন আমাদের আলোচ্য বিষয় কি। তবে একটা ব্যাপার হচ্ছে যে স্লাইডটা করা আছে এটা কিন্তু বিসিএস এর স্লাইড। এই বিসিএস এর স্লাইড কিন্তু আপনার পুরাটা লাগবে না। আমি বেছে বেছে যেটুকু আপনাকে পড়াবো প্রাইমারির জন্য ওটুকুই লাগবে। কাজেই আপনার খুব বেশি চিন্তিত হওয়ার দরকার নেই যে এত কিছু দেখছি, এটা কেন হলো না, ওটা কেন বাদ গেল। আমার উপর ভরসা রাখেন, আমার উপর ভরসা রাখেন। আপনি নিশ্চিত থাকেন যে আপনাকে ডুবাবো না। তো দেখেন আমাদের এই যে প্রাচীন যুগের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে নৃতাত্ত্বিক পরিচয়। এটা আলোচনা আপনাদের লাগবে। জনপদ, জনপদের আলোচনাও করব। তবে গুপ্ত বংশ, তারপরে মৌর্য বংশ, গুপ্ত বংশ, রাবাশঙ্খ, পাল বংশ, সেন বংশ, এগুলো আসে কিন্তু কম ইম্পর্টেন্ট, খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। এখান থেকে যেটুকু যা লাগবে আমি দিয়ে দিব। তবে নৃতাত্ত্বিক পরিচয় এবং জনপদ এই দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন হয় এবং একটু বোঝার চেষ্টা করবেন, একটু বোঝার চেষ্টা করবেন। আর যারা শুনতে পাচ্ছেন না তারা আমাদের ওই যে আরডি যে সেক্টরে যে নাম্বারটা আছে ওখানে যোগাযোগ করবেন, যারা বুঝতে পারছেন না। তো আমরা আমাদের আলোচনায় চলে যাই, আমরা আমাদের আলোচনায় চলে যাই। প্রথমেই হেডলাইন করবেন নৃতাত্ত্বিক পরিচয়। হেডলাইন করেন খাতার মধ্যে নৃতাত্ত্বিক পরিচয়। হ্যাঁ, খাতার মধ্যে লেখেন নৃতাত্ত্বিক পরিচয়। আর নৃতাত্ত্বিক পরিচয় দিয়ে একদম প্রথম কথাটাই লিখবেন বাঙালি একটি সংকর জাতি। মাঝে মধ্যেই পরীক্ষায় প্রশ্ন আসে বাঙালি কি ধরনের জাতি। উত্তর হচ্ছে বাঙালি একটি সংকর জাতি। বাঙালি একটি সংকর জাতি।
আমরা 77 জনকে দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের ক্লাসে অংশগ্রহণ করেছেন, বাট ক্যামেরায় দেখতে পাচ্ছি মাত্র 1 2 3 4 5 6 7 8 9 জনকে, 10 জন কেউ না। এটা কোনো কথা? আপুদেরকেও তো দেখা যায় না, বাদেরকেও দেখা যায়, এরা আবার অনেকে চেহারা লুকিয়ে রাখে, জানলা টানলা এগুলো দেখায়, মানে কি অবস্থা। যাই হোক, ব্যাপার না। আপনাদের যদি নেটওয়ার্ক ভালো থাকে আপনারা অবশ্যই ক্যামেরার সামনে আসবেন। আপনাদের নেটওয়ার্ক ভালো থাকলে অবশ্যই ক্যামেরার সামনে আসবেন, না হলে টিচাররাও ক্যামেরার সামনে না আসেই ক্লাস নিবে, সেটা খুব ভালো হবে। এই আর কি। এই তো মাশাআল্লাহ, আপনাদের চেহারা তো অনেক সুন্দর, আপনারা ক্যামেরার সামনে আসেন না কেন? এত সুন্দর চেহারা নিয়ে আপনারা পর্দার আড়ালে থাকেন, এটা তো অত্যন্ত দুঃখজনক ঘটনা। আচ্ছা, যিনি শান্তা বেগম পর্দা করার কারণে লাইভে আসতে পারছি না, খুব ভালো, আপনি আসার দরকার নেই। যারা পর্দা পালন করেন তারা আসবেন না, খুবই ভালো, আসার দরকার নেই। যারা পর্দা করেন আসার দরকার নেই, বাট যারা ওইভাবে পর্দা করেন না তারা আসতেই পারেন, সমস্যা কি? তো আমরা প্রথম কথাটা কি লিখেছি? বাঙালি একটি শঙ্কর জাতি। শঙ্কর মানে কি বুঝেন তো? এই শঙ্কর মানে কি একটু কমেন্টস করেন তো, শঙ্কর মানে কি? মিশ্র। কথা হচ্ছে, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ওনাকে চেনেন? স্ক্রিনে কার ছবি দেখতে পাচ্ছেন, কেউ বলতে পারেন? এই স্ক্রিনে কার ছবি দেখা যায়? একজন সিঙ্গার, হাতে মাইক্রোফোন নিয়ে আসেন, ওনার নাম কি বলেন তো? দেখি তো আপনাদের সাধারণ জ্ঞানের বহর কেমন, গান ভাবনা সম্পর্কে আইডিয়া কেমন আছে একটু দেখি তো। এই চাকরি পাইতে হলে কিন্তু গান ভাবনাও জানতে হয়। আরমান লিখছে লেডি গাগা, না রে, লেডি গাগা না, টেইলর সুইফট। টেইলর সুইফট, এই লোকটাকে তো চেনেন তাই না? এই লোকটা চেনেন? এটা হচ্ছে ক্রিস গেইল। ক্রিস গেইলকে চেনেন? এগুলো কেন দেখাচ্ছি, কারণ আছে। ক্রিস গেইলকে আপনারা চিনেন? আর ইনি হচ্ছেন ওসাইন বোল্ট। ওসাইন বোল্ট। এইবার কথা শোনেন, শঙ্করবাদী কি? আমি জানি আপনারা সবাই জানেন যে বাঙালি একটি শঙ্কর জাতি, এবং শঙ্কর মানে হচ্ছে মিশ্রণ, এটা আপনারা সবাই জানেন, সবাই বোঝেন। তারপর আমি একটি বোঝাই। সেটা হচ্ছে, বর্তমান সময়ের অন্যতম একজন সঙ্গীত শিল্পী হচ্ছেন টেইলর সুইফট। একটু আগে যার চেহারা আমরা দেখেছি, টেইলর সুইফট, উনি এত ফর্সা, এত ফর্সা, ওনার মাথার চুল পর্যন্ত ফর্সা। এই টেইলর সুইফটের সঙ্গে যদি ক্রিস গেইল এবং ওসাইন বোল্টের বিয়ে হয়, ওদের যে বাচ্চাটা হবে ওটা হচ্ছে শঙ্কর। বুঝাইতে পারছি নাকি পারি নাই? এর চাইতে ক্লিয়ার কিছু বলা সম্ভব না, এর চাইতে ক্লিয়ার কিছু বলা সম্ভব নয়। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। বুঝেন নাই? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। যার আক্কেল আছে তার জন্য ইশারাই কাফি, যার আক্কেল আছে তার জন্য ইশারাই কাফি। আর যে বোঝে না, বললেও বোঝে না, বোঝে না, সে বোঝে না, বললেও বোঝে না। অনেকেই আছে আওতি আর যাওতি কুছ নাহি পাওতি, অনেকেই কিন্তু আছে আহতি আর যাওতি কুছ নাহি পাওতি। তো বিষয়টা হচ্ছে, বুঝলে ইশারাতেই বুঝে ফেলে অনেক কিছু। তো যাই হোক, তো যে কথা বললাম, তাহলে শঙ্কর কি আমরা বুঝতে পেরেছি। তাহলে বাঙালি একটি শঙ্কর জাতি, সেটা বোঝা শেষ, তাই তো? বাঙালি একটি শঙ্কর জাতি। এখনো শঙ্কর বোঝেন নাই এমন কেউ কি আছেন? এমন কেউ কি আছেন এখনো শঙ্কর বোঝেননি? যাই হোক, এরপর 1.1 দিয়ে হেডলাইন করব আমরা নিগ্রো। 1.1 দিয়ে হেডলাইন করব নিগ্রো। 1.1 দিয়ে হেডলাইন করেছি আমরা নিগ্রো। নিগ্রো সম্পর্কে লিখবেন যে বাংলাদেশের বা এই ভূখণ্ডের, লেখেন বাংলাদেশের বা এই ভূখণ্ডের আদিমতম নৃগোষ্ঠী হলো নিগ্রো। বাংলাদেশের বা এই ভূখণ্ডের
আদিমতম নৃগোষ্ঠী হলো নিগ্র। আদিমতম মানে প্রাচীনতম। বাংলাদেশের বা এই ভূখণ্ডের আদিমতম নৃগোষ্ঠী হলো নিগ্র। বাংলাদেশের বা এই ভূখণ্ডের আদিমতম নৃগোষ্ঠী হলো নিগ্র। লিখেছেন? স্টার চিহ্ন দিয়ে লিখবেন জাতিসংঘ ঘোষিত। জাতিসংঘ লিখবেন জাতিসংঘ ঘোষিত আদিবাসী বর্ষ 1993। জাতিসংঘ ঘোষিত আদিবাসী বর্ষ 1993। জাতিসংঘ ঘোষিত আদিবাসী বর্ষ 1993। 1993 দাঁড়ি দিয়ে লিখবেন বাংলাদেশ মনে করে না যে, বাংলাদেশ আমি আপনি না, বাংলাদেশ লিখবেন বাংলাদেশ মনে করে না যে এদেশে আদিবাসী বলে কোনো নৃগোষ্ঠী ছিল। বাংলাদেশ মনে করে না যে এদেশে আদিবাসী বলে কোনো নৃগোষ্ঠী ছিল। বাংলাদেশ মনে করে না যে এদেশে আদিবাসী বলে কোনো নৃগোষ্ঠী ছিল। দাঁড়ি দিয়ে লিখবেন এ কারণে 1994 সাল থেকে, এ কারণে 1994 সাল থেকে এ কারণে 1994 সাল থেকে 9 আগস্ট আদিবাসী দিবস পালন করা থেকে, এ কারণে 1994 সাল থেকে 9 আগস্ট আদিবাসী দিবস পালন করা থেকে, 9 আগস্ট আদিবাসী দিবস পালন করা থেকে বাংলাদেশ বিরত থাকে। 9 আগস্ট আদিবাসী দিবস পালন করা থেকে বাংলাদেশ বিরত থাকে। 9 আগস্ট আদিবাসী দিবস পালন করা থেকে বাংলাদেশ বিরত থাকে। লিখেছেন? আগেরটা আবার বলেন, কেন আপনি কোথায় ছিলেন? নেটওয়ার্ক একটু ভালো ইউজ করবেন নেটগুলো। আমি যদিও আর একবার বলে দিচ্ছি। কথা হচ্ছে, বলেছিলাম যে বাংলাদেশের বা এই ভূখণ্ডের আদিমতম নৃগোষ্ঠী হচ্ছে নিগ্র। অর্থাৎ পরীক্ষায় যদি প্রশ্ন আসে, মাঝে মধ্যে আসে প্রশ্ন, প্রাইমারিতেও আসে, যে বাংলাদেশের বা এই ভূখণ্ডের বা এই অঞ্চলের আদিমতম বা প্রাচীনতম নৃগোষ্ঠী, নৃগোষ্ঠী মানে হচ্ছে মানুষের গোষ্ঠী, নৃ মানে হচ্ছে মানুষ, অর্থাৎ মানুষের গোষ্ঠী, মানে আদিমতম নৃগোষ্ঠী কারা, প্রাচীনতম নৃগোষ্ঠী কারা এই অঞ্চলের বা এই মাটির, বাংলাদেশের? তখন উত্তর হচ্ছে কি নিগ্র। এরপর বলেছি যে জাতিসংঘ ঘোষিত আদিবাসী বর্ষ 1993। জাতিসংঘ মানে ইউনাইটেড নেশন, এই জাতিসংঘ কি করে? বিভিন্ন বর্ষ ঘোষণা করে, যেমন আন্তর্জাতিক নারী বর্ষ, আন্তর্জাতিক সুপেয় পানি বর্ষ। এরকম আদিবাসী বর্ষটা ঘোষণা করেছে 1993 সালকে, 1993 এই সালটাকে। কিন্তু আমাদের বাংলাদেশ বা বাংলাদেশ সরকার মনে করে না যে আমাদের এই দেশে আদিবাসী বলে কোন নৃগোষ্ঠী ছিল বা আছে। এই কারণে এই যে প্রত্যেক বছরে 9 আগস্ট আসে আদিবাসী দিবস, এই 9 আগস্ট কিন্তু বাংলাদেশ সরকার আদিবাসী দিবস পালন করে না। কখনো দেখেছেন সরকার সরকারিভাবে এই দিবস পালন করেছে? কখনো করে না। কারণ বাংলাদেশ বা বাংলাদেশ সরকার মনেই করে না এদেশে আদিবাসী বলে কেউ ছিল বা আছে। তাহলে আপনাদের অনেকের মনের মধ্যে এখন প্রশ্ন জেগেছে যে আদিবাসী বলে যদি কেউ থেকেই না থাকে, তাহলে আমাদের দেশের পাহাড়ি অঞ্চলে বা দেশের আনাচে কানাচে যারা রয়েছে ওরা আসলে কারা? কথা হচ্ছে, সাংবিধানিকভাবে ওদেরকে বলা হয়েছে ক্ষুদ্রতম নৃগোষ্ঠী। আর বোঝানোর জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য যদি আমি বলতে চাই,
তাহলে বলতে হবে ওরা হচ্ছে উপজাতি। এখন প্রশ্ন হলো, জাতি কি আর উপজাতি কি? এই প্রশ্ন অনেকের মনেই আসতেছে। আমার কথা ভালো করে শোনেন, আমার কথা একটু শোনেন, ক্লিয়ার হয়ে যাবে। কথা হচ্ছে, এখন অনেকের মনেই প্রশ্ন আসছে, জাতি কি আর উপজাতি কি? জাতি হচ্ছে একটি বৃহত্তম ধারণা, যেমন বাঙালি জাতি, যার লোক সংখ্যা কোটি কোটি। এই মূল জনগোষ্ঠী থেকে আকার আকৃতিগত পার্থক্য, খাদ্যাভ্যাস, রীতিনীতি, পোশাক আশাক, বৈবাহিক সিস্টেম, পারিবারিক সিস্টেম ইত্যাদি বিভিন্ন বিষয়ে পার্থক্য থাকার কারণে এই মূল জনগোষ্ঠী থেকে একটু আড়ালে, একটু আবডালে নিজেদের মতো করে যারা বসবাস করেন তারাই হচ্ছেন কি উপজাতি। এখন আমরা অনেকেই না জেনে না বুঝে ওদেরকে আমরা আদিবাসী বলি, কিন্তু আদিবাসী শব্দের অর্থ কি? আদিবাসী শব্দের অর্থ কি উপজাতি? পৃথিবীর কোন ডিকশনারিতে আমাকে লেখা দেখাতে পারবেন যে আদিবাসী শব্দের অর্থ উপজাতি লেখা আছে? কোথাও নাই। আদিবাসী মানে কি? কথা হচ্ছে, যদি কেউ এখন আমাকে বলেন যে আমরা হইলাম বা আমার ফ্যামিলি হচ্ছে এই ঢাকার আদিবাসী, তাহলে আমি কি বুঝবো আপনার ফ্যামিলি ঢাকার উপজাতি নাকি দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করছে? অর্থাৎ আদিবাসী মানে হচ্ছে তারাই যারা ওই ভূখণ্ডে, ওই অঞ্চলে বা ওই দেশে দীর্ঘদিন ধরে বসবাস করছে। তো আমাদের এই বাংলাদেশে দীর্ঘদিন ধরে বসবাস করছে বাংলাদেশের বাঙালিরা। কাজেই আদিবাসী যদি আসলেই কাউকে বলতে হয়, আদিবাসী বলে আসলে কিছু নাই, আদিবাসী বলে কোনো নৃগোষ্ঠী বাংলাদেশে ছিল না বা নাই, কিন্তু আসলেই যদি আদিবাসী বলতে হয় তাহলে বলতে হবে কাদেরকে? বাঙালিদেরকে, আমাদেরকে। আমাদেরকে আদিবাসী তাহলে বলতে হবে, কারণ আমরা এই ভূখণ্ডে সবচেয়ে দীর্ঘদিন ধরে আছি, সব দীর্ঘদিন ধরে আছি। আর দীর্ঘদিন ধরে আছি বলেই আমাদের লোক সংখ্যা কোটি কোটি। আর ওই যে যারা ক্ষুদ্রতম নৃগোষ্ঠীর লোকজন, ওরা পরে এসেছে বলেই ওদের সংখ্যায় 1% বা 2%, 1% মনে হয় সংখ্যায়, বা তারও কম। এখন বিষয়টা হচ্ছে কি, বিষয়টা হলো এখন আপনি যদি কলেজে বা ইউনিভার্সিটিতে গিয়ে আপনার কোনো বাঙালি ফ্রেন্ডদেরকে বলেন তোরা হচ্ছে আদিবাসী, আপনারা রাগ করে মারতে চলে আসতে পারে। এমনটাই হয়েছিল কুমিল্লায়। সে বেশ আগের কথা, 2016 সালের ঘটনা। 2016 সালে আমি ওই ক্লাস নিতে গিয়েছি কুমিল্লায়, কুমিল্লায় ক্লাস নিতে গিয়েছি। যাওয়ার পর ওই বিকালবেলা, সাধারণত ঢাকার বাইরে আমরা যখন ক্লাস নিতে যাই 2 দিন বা 3 দিনের জন্য যাই আর কি, তো বিকালবেলা ক্লাস নিয়েছি, পড়িয়েছি এটা। পরের দিন সকালবেলা ছেলে পেলে এসে হাজির, কয় স্যার কালকে তো কুমিল্লা ইউনিভার্সিটিতে গ্যাঞ্জাম লেগে গিয়েছিল প্রায়। বললাম যে কেন, কি হয়েছে? বলে আমরা হলে গিয়ে বলেছি যে বাঙালি ফ্রেন্ডদেরকে তোরা হচ্ছে সব আদিবাসী, ওরা মারতে আসছে। পরে যতই বলি যে আপনি বলেছেন, কিছুতেই আর বিশ্বাস করে না। পরে কি হয়েছে, ওরা রাত 12টার পরে ওই সমাজ বিজ্ঞান বিভাগ না কোন এক বিভাগের অধ্যাপকের বাসায় ওরা গিয়েছে। যাওয়ার পরে ওই অধ্যাপক ওদেরকে বুঝিয়েছে না আসলেই যদি আদিবাসী কাউকে বলতে হয় ওটা হচ্ছে বাংলাদেশের বাঙালিরা। এরপর ওই গ্যাঞ্জাম রক্ষা, এরপর ওই গ্যাঞ্জাম রক্ষা। আমি বললাম আহাম্মকের সঙ্গে কখনো তর্কে পেতে নাই, যেটা আহাম্মক ওর সঙ্গে তর্কে গিয়ে লাভ নাই। কারণ আপনি যদি বলেন যে আমি বুঝবো না, আমার বাবার ক্ষমতা আছে আপনারে বোঝায়। আপনি যদি বলেন যে আমি বুঝবো না, আমার বাবার ক্ষমতা নেই আপনাকে বোঝাবে। বিষয়টা হলো, তবে আপনি যদি বলেন যে না ওরাই হচ্ছে আদিবাসী, তাহলে আমি আপনাকে বোঝাতে চাই না, না বোঝায় উল্টো একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে, ওই যে যারা উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠীবাদেরকে বলা হচ্ছে, ওরা যদি বাংলাদেশের আদিবাসী হয়, আমরা বাঙালিরা কি রিফিউজি, মায়ানমার থেকে এসেছি? ওদেরকে যদি আপনি আদিবাসী বলেন, অটোমেটিক বাঙালিদেরকে রিফিউজি বলা হয়ে যায়। বিষয়টা মনে হয় এখনো অনেকে বোঝেন নাই। ওরা যদি আদিবাসী হয় তাহলে আমরা কি রিফিউজি, মায়ানমার থেকে এসেছি? বরং রাখাইনরা মায়ানমার থেকে এসেছে, রোহিঙ্গারা মায়ানমার থেকে আসছে, পারলে সব চলে আসে, পারলে সব চলে আসে। এখন বিষয়টা কি দাঁড়িয়েছে? বিষয়টা দাঁড়িয়েছে হলো যে আমরা হচ্ছে প্রকৃত আদিবাসী, এই বাঙালিরা। আমাদেরকে আদিবাসী বললে আমরা এটাকে খারাপ চোখে দেখি। বাট ওই যে যারা ক্ষুদ্রতম নৃগোষ্ঠী, ওরা কিন্তু আবার নিজেদেরকে আদিবাসী বলে পরিচয় দিতে গর্ববোধ করে, কারণ ওরা আদিবাসী শব্দের অর্থ জানে। কিন্তু আমরা প্রকৃত আদিবাসী, আদিবাসী শব্দের অর্থটাই জানি না, আসল অর্থ যে একটা পজিটিভ অর্থ এটাই আমরা বুঝি না। তো কাজেই এত কিছুর পরেও যদি আপনি মনে করেন যে, এই দেখবেন কমেন্টস করছে, আমি বললাম কি ওরা নিজেদেরকে আদিবাসী বলে, সেটাই তো বললাম আমি। আমি যেটা বললাম সেটা আপনার কমেন্টস করার দরকার নাই তো। যেটা বলছিলাম সেটা হলো, এতে সমস্যা হয়, এতে আমাদের কথা বলার মানে ব্রেক হয়ে যায়। তো যে কথা বলছিলাম সেটা হচ্ছে, কাজেই এত কিছুর পরেও যদি আপনি বুঝতে না আসান যে না ওরাই হচ্ছে আদিবাসী,
তাহলে আমি আপনাকে একটা পরিষ্কার কথা বলি, ভাই আপনি বাংলাদেশে চাকরি করতে চান, সরকারি চাকরি করতে চান, তো যেহেতু বাংলাদেশ সরকার মনে করে না, আপনারও মনে করার দরকার নেই যে ওরা হচ্ছে আদিবাসী, এটা আপনারও মনে করার দরকার নেই। এরপরেও যদি আপনি মনে করতে চান, আমার পরিষ্কার পরামর্শ, আপনার সব সরকারি চাকরি বাকরি করার দরকার নাই, আপনি কি এনজিওতে চাকরি করেন। আপনার সরকারি চাকরির প্রয়োজন না, আপনার এনজিও চাকরি ভালো, আপনি এনজিওতে গিয়ে ভালো করবেন, চাকরি করবেন সরকারি চাকরি। আর সরকার যেটা মনে করে আপনি তার উল্টা মনে করবেন, এসব ফাজলামি করে কাজ হবে না, পরিষ্কার কথা। আশা করি ক্লিয়ার হয়েছে। এরপর 1.2 দিবেন, এরপর 1.2 দিবেন। 1.2 দিয়ে হেডলাইন করবেন অস্ট্রিক নৃগোষ্ঠী। অস্ট্রিক, আগেই বলেছি নৃগোষ্ঠী মানে হচ্ছে মানুষের গোষ্ঠী। অস্ট্রিক নৃগোষ্ঠী, অস্ট্রিক নৃগোষ্ঠী সম্পর্কে লিখবেন 4000 খ্রিস্টপূর্বাব্দে বা আজ থেকে প্রায় 6000 বছর পূর্বে, 4000 খ্রিস্টপূর্বাব্দে বা আজ থেকে প্রায় 6000 বছর পূর্বে চার হাজার খ্রিস্টপূর্বাব্দে বা আজ থেকে প্রায় 6000 বছর পূর্বে ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়া থেকে, আমি আবার বলি 4000 খ্রিস্টপূর্বাব্দে বা আজ থেকে প্রায় 6000 বছর পূর্বে ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়া থেকে, ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়া থেকে এই নৃগোষ্ঠীর আগমন ঘটে। এই নৃগোষ্ঠীর আগমন ঘটে 4000 খ্রিস্টপূর্বাব্দে বা আজ থেকে প্রায় 6000 বছর পূর্বে, আজ থেকে প্রায় 6000 বছর পূর্বে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া থেকে এই নৃগোষ্ঠীর আগমন ঘটে। স্টার চিহ্ন দিয়ে লিখবেন। এরা জাতিতে নিষাদ ছিল, নিষাদ একটি জাতির নাম, এরা জাতিতে নিষাদ ছিল, আমি বোর্ডে লিখে দিচ্ছি, এরা জাতিতে নিষাদ ছিল। নিষাদ এটা জাতির নাম মানে নাউন, এরা জাতিতে নিষাদ ছিল। এরা জাতিতে নিষাদ ছিল। স্টার চিহ্ন দিয়ে লিখবেন এরা নিগ্রোদেরকে তাড়িয়ে দেয়, এরা নিগ্রোদেরকে তাড়িয়ে দেয়, এরা নিগ্রোদেরকে তাড়িয়ে দেয়। লিখেছেন, এরা নিগ্রোদেরকে তাড়িয়ে দেয়। কথা হচ্ছে আমি যখন 1.1 দিয়ে বলেছিলাম যে বাংলাদেশের বা এই ভূখণ্ডের আদিমতম নৃগোষ্ঠী হচ্ছে নিগ্রো, তখনই প্রশ্ন করা দরকার ছিল যে নিগ্রোই যদি বাংলাদেশের আদিবাসী হয়, তাহলে এই যে আমরা বাঙালি, আমাদের চেহারার মধ্যে এই নিগ্রোদের ছিটেফোঁটা নাই কেন? তাহলে আমাদের চেহারার মধ্যে নিগ্রোদের ছিটেফোঁটা নাই কেন? নাই এই কারণে, এই যে 4000 খ্রিস্টপূর্বাব্দে বা আজ থেকে প্রায় 6000 বছর পূর্বে, বা আজ থেকে প্রায় 6000 বছর পূর্বে আপনার ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়া থেকে এই অস্ট্রিকদের আগমন ঘটেছিল। এরা এসে কি করেছিল? নিগ্রোদেরকে তাড়িয়ে দিয়েছিল, এমন ভাবে তাড়িয়েছিল ম্যাক্সিমাম পালিয়ে গিয়েছিল, কিছু এই অস্ট্রিকদের হাতে নিহত হয়েছিল। আর
ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, সাউন্ড শুনতে পাচ্ছেন? ওকে, আমি লাস্ট কথা কি বলেছিলাম কেউ কি একটু মনে করে দিবেন? লাস্ট কথা কি বলেছিলাম, মানে আপনারা লাস্ট কি শুনেছেন, কোন লাইনটা শুনেছেন লাস্ট? আর অস্ট্রিক তো বুঝতে পেরেছি। আচ্ছা হ্যাঁ, মানে নিগ্রোদের মধ্যে আপনাদের অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে এই নিগ্রোদের মতো চেহারা আমাদের মানে কেন ছিটে ফোটা নাই নাই হচ্ছে এই কারণে, এই যে আফ্রিকরা আসলো এসে ওরা কি করেছিল, ওরা নিগ্রোদেরকে তাড়িয়ে দিয়েছিল, যে কারণে এদের ছিটে ফোটা আমাদের মধ্যে নাই। আর মাঝে মধ্যে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে যে আফ্রিকরা কি নামে পরিচিত, জাতি হিসেবে কি ছিল, তখন উত্তর হবে নিষাদ, যেটা আমি লিখিয়েছি অলরেডি। আচ্ছা, এরপরে 1.3 দিব। 1.3 দিয়ে হেডলাইন করব আমরা দ্রাবিড় নৃগোষ্ঠী, সরি দ্রাবিড় না, মঙ্গোলীয় নৃগোষ্ঠী। 1.3 দিয়ে নি, 1.3 দিয়ে হেডলাইন করব আমরা মঙ্গোলীয় নৃগোষ্ঠী। মঙ্গোলীয় নৃগোষ্ঠী লিখবেন 4000 খ্রিস্টপূর্বাব্দে বা আজ থেকে 6000 বছর পরে একই সময়। লিখুন 4000 খ্রিস্টপূর্বাব্দে বা আজ থেকে 6000 বছর পূর্বে প্রাচীন যুগ যখন পড়াবো তখন আসবো, অপেক্ষা করেন। 4000 খ্রিস্টপূর্বাব্দে বা আজ থেকে প্রায় 6000 বছর পূর্বে তিব্বত ও ইন্দোচীন থেকে, তিব্বত ও ইন্দোচীন, তিব্বত ও ইন্দোচীন থেকে এই নৃগোষ্ঠীর আগমন ঘটে, মানে মঙ্গোলীয়দের এই নৃগোষ্ঠীর আগমন ঘটে। আবার বলি 4000 খ্রিস্টপূর্বাব্দে বা আজ থেকে প্রায় 6000 বছর পূর্বে, আজ থেকে প্রায় 6000 বছর পূর্বে তিব্বত ও ইন্দোচীন হতে, ইন্দোচীন, তিব্বত ও ইন্দোচীন হতে এই নৃগোষ্ঠীর আগমন ঘটে। স্টার চিহ্ন দিয়ে লিখবেন লাওস, কম্বোডিয়া ও ভিয়েতনাম, বড় লিখে দিয়েছি লাওস, লিখবেন লাওস, কম্বোডিয়া ও ভিয়েতনাম, এই তিনটি দেশকে একত্রে ইন্দোচীন বলে। লাওস, কম্বোডিয়া ও ভিয়েতনাম এই তিনটি দেশকে একত্রে ইন্দোচীন বলে। এই তিনটি দেশকে একত্রে ইন্দোচীন বলে। লিখেছেন? তাহলে ইন্দোচীন কাকে বলে? লাওস, কম্বোডিয়া ও ভিয়েতনাম এই তিনটি দেশকে একত্রে ইন্দোচীন বলে। এরপর 1.4 দিয়ে লিখবেন দ্রাবিড় নৃগোষ্ঠী। 1.4 দিয়ে হেডলাইন করুন দ্রাবিড় নৃগোষ্ঠী। ওই একই সময় লেখেন 4000 খ্রিস্টপূর্বাব্দে বা আজ থেকে প্রায় 6000 বছর পূর্বে, 4000 খ্রিস্টপূর্বাব্দে বা আজ থেকে প্রায় 6000 বছর পূর্বে, বা আজ থেকে প্রায় 6000 বছর পূর্বে ভূমধ্যসাগরীয় অঞ্চল, ভূমধ্যসাগরীয় অঞ্চল বা ইউরোপ থেকে, ভূমধ্যসাগরীয় অঞ্চল বা ইউরোপ থেকে ভূমধ্যসাগরীয় অঞ্চল বা ইউরোপ থেকে এই নৃগোষ্ঠীর আগমন ঘটে। ভূমধ্যসাগরীয় অঞ্চল বা ইউরোপ থেকে এই নৃগোষ্ঠীর আগমন ঘটে। লিখেছেন? ভূমধ্যসাগরীয় অঞ্চল বা ইউরোপ থেকে এই নৃগোষ্ঠীর আগমন ঘটে।
লিখেছেন, স্টার চিহ্ন দিয়ে লিখবেন এরা প্রাচীন সিন্ধু সভ্যতা গড়ে তোলে, এরা প্রাচীন সিন্ধু সভ্যতা গড়ে তোলে। অর্থাৎ পরীক্ষায় যদি প্রশ্ন আসে সিন্ধু সভ্যতা গড়ে তুলেছিল কোন নৃগোষ্ঠী, উত্তর কি হবে বলেন তো? বলেন আপনারা। এরা প্রাচীন সিন্ধু সভ্যতা গড়ে তোলে, তাহলে কোন নৃগোষ্ঠী? জায়গাটার নাম বলেছিলাম হচ্ছে 4000 খ্রিস্টপূর্বাব্দে বা আজ থেকে প্রায় 6000 বছর পূর্বে ভূমধ্যসাগরীয় অঞ্চল বা ইউরোপ থেকে, মানে ভূমধ্যসাগরের আশেপাশের দেশগুলো নিয়েই তো ইউরোপ মহাদেশ গঠিত, সেটা বলেছিলাম যে ভূমধ্যসাগরীয় অঞ্চল বা ইউরোপ থেকে এই নৃগোষ্ঠীর আগমন ঘটে। এরা প্রাচীন সিন্ধু সভ্যতা গড়ে তোলে, অর্থাৎ সিন্ধু সভ্যতা গড়ে তুলেছিল দ্রাবিড় নৃগোষ্ঠী। আপনারা উত্তর সঠিক দিয়েছেন, আপনারা উত্তর সঠিক দিয়েছেন। এরপর 1.5 দিব, এরপর 1.5 দিয়ে হেডলাইন করব বাং নৃগোষ্ঠী। 1.5 দিয়ে হেডলাইন করব বাং নৃগোষ্ঠী। বাং, বাং নৃগোষ্ঠী। লিখেছেন বাং নৃগোষ্ঠী। হেডলাইন আন্ডারলাইন করে স্টার চিহ্ন দিয়ে লিখবেন কমা কমা দিয়ে অস্ট্রিক, মঙ্গোলীয় ও দ্রাবিড়। অস্ট্রিক, ওই যে তিনটা লিখছি আর কি, কমা কমা দিয়ে লেখেন অস্ট্রিক, মঙ্গোলীয় ও দ্রাবিড় এই নৃগোষ্ঠীগুলোর সংমিশ্রণে অস্ট্রিক, মঙ্গোলীয়, দ্রাবিড় এই নৃগোষ্ঠীগুলোর সংমিশ্রণে। আপনাদেরকে একটা কথা বলি, কে কিভাবে নেবেন আমি জানি না। কথা হচ্ছে আপনাদের পাশে লোকজন থাকলে আমার কোনো সমস্যা নেই, কিন্তু এই যে কিছু কিছু জিনিস বোঝাতে গিয়ে এমন কিছু উদাহরণ দিতে হয়, অনেক সময় বাচ্চা কাচ্চা আশেপাশে থাকলে একটু প্রবলেম হতে পারে আপনাদেরই। এই জন্য নাবালক নাবালিকা বাচ্চা কাচ্চা নিয়ে ক্লাস না করাই ভালো। বিষয়টা বুঝতে পেরেছেন? কারণ কিছু কিছু জিনিস বোঝাতে গেলে কিছু কিছু উদাহরণ দিতে হয়, এটা প্রয়োজনেই দিই, খামাখা দিই না। তো যাই হোক, যে কথা বলছিলাম, যেমন একটু পরে কিছু বলবো, একটু পরে কিছু বলবো, এই জন্য আগে থেকে সতর্কতামূলক বিজ্ঞপ্তি দিলাম আর কি। তো যাই হোক, যে কথা বলছিলাম, ভাং নৃগোষ্ঠী এ সম্পর্কে লিখবেন কমা কমা দিয়ে অস্ট্রিক, মঙ্গোলীয় ও দ্রাবিড় এই নৃগোষ্ঠীগুলোর সংমিশ্রণে। অস্ট্রিক, মঙ্গোলীয় ও দ্রাবিড় এই নৃগোষ্ঠীগুলোর সংমিশ্রণে দীর্ঘ 1000 বছরের পরিক্রমায়, দীর্ঘ 1000 বছরের পরিক্রমায়, দীর্ঘ 1000 বছরের পরিক্রমায় দীর্ঘ 1000 বছরের পরিক্রমায় বোর্ডে লিখে দিয়েছি তৃতীয় ধারার, যা লিখি বলতেছি লেখেন পরে বোঝাচ্ছি, তৃতীয় ধারার ভাষা ভিত্তিক, তৃতীয় ধারার ভাষা ভিত্তিক একটি একটি নতুন নৃগোষ্ঠী জন্ম লাভ করে। আমি আবার শুরু থেকে বলতেছি, অস্ট্রিক, মঙ্গোলীয় ও দ্রাবিড় এই নৃগোষ্ঠীগুলোর সংমিশ্রণে দীর্ঘ 1000 বছরের পরিক্রমায় তৃতীয় ধারার ভাষা ভিত্তিক একটি নতুন নৃগোষ্ঠী জন্ম লাভ করে, যার নাম বাং নৃগোষ্ঠী, যার নাম বাং নৃগোষ্ঠী। আবার বলি, অস্ট্রিক, মঙ্গোলীয় ও দ্রাবিড় এই নৃগোষ্ঠীগুলোর সংমিশ্রণে দীর্ঘ 1000 বছরের পরিক্রমায় তৃতীয় ধারার ভাষা ভিত্তিক একটি নতুন নৃগোষ্ঠী জন্ম লাভ করে, যার নাম বাং নৃগোষ্ঠী। লিখেছেন, যার নাম বাং নৃগোষ্ঠী। এবার লেখা হলে একটু শুনবেন। কথা হচ্ছে, দেখবেন যারা ভাষণ দেয়, ভাষণ দেওয়ার সময় মাঝে মধ্যেই বলে থাকে বাঙালিবাদের ইতিহাস হচ্ছে 1000 বছরের ইতিহাস। দেখবেন ভাষণ দেওয়ার সময় অনেকে এই কথাবার্তা বলে, বাংলাদেশের ইতিহাস হচ্ছে 1000 বছরের ইতিহাস।
উনি জানেন কি জানেন না আমার আসলে ঠিক জানা নাই। ওই 1000 বছর হচ্ছে এই 1000 বছর। এই 1000 বছরে কি হয়েছে? সবার আগে আমাদের এখানে ছিল কারা? নিগ্রোরা। নিগ্রো। নিগ্রোদের পরে আসলো কারা? নিগ্রোরা এখানে ছিলই আগে। এখানে আসলো প্রথম কারা? অস্ট্রিকরা। অস্ট্রিকরা সে কি করেছিল? নিগ্রোদেরকে তাড়িয়ে দিয়েছিল। এরপর আসলো হচ্ছে একই সময় হলেও নিগ্রো মানে অস্ট্রিকদের পরে আসলো হচ্ছে কারা? মঙ্গোলীয়রা। ওরা এসে আপনার দ্রাবিড় মানে ইয়াদেরকে অস্ট্রিকদেরকে তাড়ায়নি। এরপর আসলো হচ্ছে দ্রাবিড়রা। দ্রাবিড়রা এসেও আর কাউকে তাড়ায়নি। না তাড়িয়ে কি হয়েছে? অস্ট্রিকরা মঙ্গোলীয়দের, মঙ্গোলরা দ্রাবিড়দের, দ্রাবিড়রা আবার অস্ট্রিকদের, এদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। এই এদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে অর্থাৎ সংমিশ্রণ ঘটে ঘটে কোনো কিছুতে মিল নাই। না মিল আছে চেহারায়, না মিল আছে সাইজে, মিল শুধু কিসে? মিল শুধু ভাষায়। অর্থাৎ ল্যাঙ্গুয়েজকে ভিত্তি ধরে, এই যে ভাষা, ভাষাকে বা ল্যাঙ্গুয়েজকে ভিত্তি ধরে সম্পূর্ণ ভিন্ন ধারার অর্থাৎ তৃতীয় ধারার একটি নতুন নৃগোষ্ঠীর জন্ম লাভ করে, যার নাম কি? বাং নৃগোষ্ঠী, অর্থাৎ আজকের এই বাঙালিবাতি আমরা। এই যে স্ক্রিনের দিকে তাকায় দেখেন, স্ক্রিনের দিকে তাকায় দেখেন, একজনের সঙ্গে আর একজনের চেহারায় মিল নাই, কারোর সঙ্গে কোনো চেহারায় মিল নাই, সাইজও মিল নাই। মিল শুধু কিসে? ভাষায়। মিল শুধু কিসে? মিল শুধু ভাষায়। এজন্য বাঙালি কি জাতি? শঙ্কর জাতি। এজন্যই বাঙালি হচ্ছে কি জাতি? শঙ্কর জাতি। এই বোঝাতে পারছি নাকি পারি নাই? বোঝাতে পেরেছি নাকি পারিনি? হ্যাঁ, বোঝাতে পেরেছি। বেশ আগে 2016 সালের ঘটনা, মানে আজ থেকে প্রায় 4-5 বছর আগের ঘটনা। ওই নীলক্ষেত ব্রাঞ্চে, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে ওই নীলক্ষেত ব্রাঞ্চে এক ভাই দাঁড়ায় প্রশ্ন করেছে আমাকে, স্যার আপনি যে বললেন এদের মধ্যে অফ্রিক, মঙ্গোলীয়, দ্রাবিড়, এদের মধ্যে বিয়ে শাদী হয়ে হয়ে আসলে কি বিয়ে শাদী হয়েছিল? বলেন তো কি বলি? আমি বললাম এটা প্রাগ ঐতিহাসিক যুগের ইতিহাস। বিয়ে শাদী হয়েছিল কি হয় নাই আমার ঠিক জানা নাই, তবে শঙ্করায়ন ঘটেছিল সে ব্যাপারে আমি নিশ্চিত। বিয়ে শাদী হয়েছিল কি হয় নাই সেটা আমি জানি না, সেটা কোনো তথ্য প্রমাণও নাই, বাট শঙ্করায়ন ঘটেছিল সে ব্যাপারে আমি নিশ্চিত। কারণ বিয়ে করার মতো কোনো বিষয়, এ ধরনের সেন্স ওদের মাথার মধ্যে ছিল কি ছিল না কে বলতে পারে। বাট শঙ্করায়ন যে ঘটেছে সে ব্যাপারে যথেষ্ট পরিমাণে তথ্য প্রমাণ আছে। আর বিয়ে আসলে কি? বিয়ে আসলে কি? আমি যদি প্রশ্ন করি বিয়ে কাকে বলে, আপনি কি উত্তর দিবেন? আমি যদি প্রশ্ন করি বিয়ে কাকে বলে, আপনি কি উত্তর দিবেন? অনেকেই বলবেন ধর্মীয় বিধান অথবা সামাজিক বিধান। ধর্মীয় বিধান বা সামাজিক চুক্তি। ধর্মীয় বিধান বা সামাজিক চুক্তি। আরবদের কথা একটু বলবো বাট লিখাবো না, আরবদের কথা একটু পরে বলবো বাট লিখাবো না, ধৈর্য ধরেন। কথা হচ্ছে তাহলে বিয়ে হচ্ছে ধর্মীয় বিধান বা সামাজিক চুক্তি। ধর্মে আছে কি? ধর্মে আছে বিবাহ বহির্ভূত সম্পর্ক খারাপ। বিবাহ বহির্ভূত সম্পর্ক খারাপ, এবার ধর্মে বিয়ের কথা বলা হয়েছে। আর সমাজে বিবাহ বহির্ভূত ভাবে যদি বাচ্চা কাচ্চা জন্ম হতো, ওদের বংশ পরিচয় নিয়ে বা পিতৃ পরিচয় নিয়ে সমস্যা দেখা দিত। তার চেয়েও বড় সমস্যা দেখা দিত হচ্ছে উত্তরাধিকার সমস্যা, মানে সম্পত্তির অধিকার নিয়ে সমস্যা দেখা দিত। এজন্য সমাজে কি বিয়ের বাধ্যবাধকতা রয়েছে। আসলে বিষয়টা, অনেক উন্নত দেশ আছে যেখানে কিন্তু বিয়ের বাধ্যবাধকতা নাই। ধর্মের কথা আমি আগেই বলেছি, বিবাহ বহির্ভূত সম্পর্ক খারাপ এবার ধর্মে আছে। আর এই যে সম্পত্তি অধিকার বা উত্তরাধিকার, এসব কারণেই কিন্তু বিয়ে হয়েছে। তবে বিয়ে মানে কিন্তু শুধু কবুল বলা নয়। বিয়ে মানে শুধু 3 বার কবুল বললাম, বলো কবুল, বলেছে কবুল, হয়ে গেছে বিয়ে, তা কিন্তু নয়। অনেকেই নড়ে ফিরে বসছে শীতের মধ্যে, যে লোক এখন কি বলে, কি বলে ওটা শোনেন না কি বলে। কথা হচ্ছে আপনাকে বলা হয়েছে তুই তাড়াতাড়ি কবুল বল, না তোর বাপ কিন্তু হার্ট ফেল করে গেল মারা। আপনি বাপের হার্ট ফেল ঠেকাইতে কবুল বলেছেন। আপনি বাপের হার্ট ফেল ঠেকাইতে কবুল বলেছেন। এটা কি বিয়ে হয়েছে? ফাজলামি করার জায়গা খুঁজে পান না। আপনাকে বলা হচ্ছে তাড়াতাড়ি কাবিন নামায় স্বাক্ষর কর, না কিন্তু বাপ গেল মারা। এই মরা ঠেকাইতে আপনি কাবিন নামায় স্বাক্ষর করেছেন। এটা তো বিয়ে হয় নাই, মরা ঠেকাইছেন। এই কথা কি, কথা ঠিক নাকি ঠিক? কথায় কোনো ভেজাল আছে? কথায় কোনো ভেজাল আছে কিনা? বিয়ে হয় নাই, আপনি বাপের মরা ঠেকাইছেন। বিয়ে হয়নি, হার্ট ফেল ঠেকাইছেন। বিয়ে হয়নি, হার্ট ফেল ঠেকাইছেন।
কথা বিয়ে মানে শুধু মৌখিক ভাবে কবুল বলা নয়, বিয়ে মানে কাবিন নামায় স্বাক্ষর করা নয়, বিয়ে মানে দুজন দুজনকে মন থেকে মেনে নেয়া। শুধু মুখে বললে হবে না, মন থেকেও মানতে হবে। তা না হলে 100% বিয়ে হয় নাই। আর এগুলোকে আমি বিয়ে বলি না। এই যে বাই ফোর্স বিয়ে, এটাকে আমি বিয়ে বলি না, এটাকে আমি বড় জোর বলতে রাজি আছি ম্যারিটাল রেপ, বৈবাহিক ধর্ষণ। এটা আমি বিয়ে বলি না। এই যে হার্টফেল ঠেকাতে বিয়ে, এটা আমি বিয়ে বলি না, এটাকে বলা ম্যারিটাল রেপ, বৈবাহিক ধর্ষণ। দুঃখজনক হলেও সত্য, এখনো এগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল হয়, এখনো বাংলাদেশে অ্যাভেলেবেল হয়। এজন্যই কি হয়, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হয় বিয়ের পরে, এমনি এমনি হয় না। এখানে গোলায় গলদ, বিসমিল্লায় গলদ, এজন্যই হয়। বুঝেন নাই? তাহলে আপনার ক্ষতিটা করলো কে? আপনাকে যদি এখন পড়ছে 80% এরকমই হয়, তো যদি 80% এরকমই হয়, তাহলে আপনার ক্ষতি করলো কে? জন্ম দিলেই মা বাবা হওয়া যায় না, জন্ম দিলেই মা বাবা হওয়া যায় না। মা বাবার প্রতি যেমন সন্তানের দায় দায়িত্ব রয়েছে, ঠিক সন্তানের প্রতিও মা বাবার দায় দায়িত্ব রয়েছে। মা বাবার একমাত্র দায়িত্ব এই নয় যে সন্তানকে জোর করে বিয়ে দেয়া, এটা মা বাবার দায়িত্বের মধ্যে পড়ে না। অবশ্যই মা বাবা সন্তানকে সঠিক পথ দেখাবে, অবশ্যই মা বাবা সন্তানকে সঠিক পথ দেখাবে, যে না ওই ছেলে ভালো না, ওই মেয়ে ভালো না, এটা দেখাবে। তার মানে এই না জোর করে ম্যারিটাল রেপে অংশগ্রহণ করাবে, এটাও উচিত নয়, এটা উচিত নয়। এটা ঐতিহাসিক ভুল কাজ। যারা ধরনের মেন্টালিটি আছে, ঐতিহাসিক ভুল কাজ। আমাদের কারো সঙ্গে যদি এরকম ঘটনা ঘটে থাকে, নিজের অমতে হত্যা হয়েছে, এখন এগুলো বলে লাভ নাই, বাট আমাদের সন্তানের সঙ্গে যেন এরকম ঘটনা আমরা না ঘটাই, তাহলেই প্রকৃত শিক্ষায় আপনি শিক্ষিত হয়েছেন। কথা শেষ, ভাষণ শেষ, এবার কাজে যাই। কথা হচ্ছে, যে কথা বলছিলাম, কেবল আর্য নিয়ে জানতে চেয়েছেন। আর্য আপনাদের জন্য গুরুত্বপূর্ণ নয়, তারপরেও যেহেতু আর্য সম্পর্কে আমার কাছে জানতে চেয়েছেন, না বলে গেলে কেমন হয়, তাই বলছি। সেটা হলো, আজ থেকে 4000 বছর আগে বা 2000 খ্রিস্টপূর্বাব্দে, 4000 বছর আগে বা 2000 খ্রিস্টপূর্বাব্দে এই আর্যরা এসেছিল, এবং এরা এসেছিল হচ্ছে ককেশাস, ককেশাস নামক বা পার্বত্য একটা জেলা, এটা পার্বত্য একটা জায়গা, এটা হচ্ছে ইউরাল পর্বত, মূলত ইউরাল পর্বতের পাদদেশ। এই জায়গা থেকে এরা এসেছিল আর্যরা। এরা এসে কি করেছিল, এরা এসে এই যে সিন্ধু সভ্যতা এটা গড়ে তুলেছিল দ্রাবিড়রা, এটা এরা ধ্বংস করার কাজ শুরু করেছিল। মূলত এরা নিজেদেরকে আর্য বলে দাবি করে, এরা আর্য, এবং বাকি সবাই কি, বাকি সবাই হচ্ছে অনার্য। আশা করি সংক্ষেপে বুঝতে পেরেছেন, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো লাইন লেখাবো, প্রশ্ন যদি আসে এই 2 লাইন থেকে আসবে, প্রশ্ন যদি আসে এই 2 লাইন থেকে আসবে ইনশাল্লাহ। এখন 2 লাইন লেখাবো, লাস্ট 2টা লাইন লেখাবো। এখানে নোট লেখেন, NOTE নোট, NOTE নোট। নোট লিখে 1 নম্বর দিয়ে লিখবেন, যদি প্রশ্ন আসে এই 2 লাইন থেকে আসবে ইনশাল্লাহ, খুব গুরুত্বপূর্ণ। 1 নম্বর দিয়ে লিখবেন যে বাংলাদেশের বা এই ভূখণ্ডের, আগে একবার লিখছি আবার লেখেন, বাংলাদেশের বা এই ভূখণ্ডের আদিমতম নৃগোষ্ঠী হলো নিগ্রো। বাংলাদেশের বা এই ভূখণ্ডের আদিমতম নৃগোষ্ঠী হলো নিগ্রো। বাংলাদেশের বা এই ভূখণ্ডের আদিমতম নৃগোষ্ঠী হলো নিগ্রো। 1 নম্বরটা লেখা হয়েছে, লেখা হলো, একটু ডান লেখেন তো, 2-1 ডান লেখেন বা ইশারা দেন যারা ক্যামেরায় আছেন। লিখেছেন? ভেরি গুড, লিখেছেন। এরপর 2 নম্বর দিয়ে লিখবেন, নোটে 2 নম্বর দিয়ে লিখবেন বাঙালি জাতির, এই জাতির নিচে আন্ডারলাইন করবেন, কারণ কাহিনী এখানেই। 2 নম্বর দিয়ে লিখুন বাঙালি জাতির আদিমতম নৃগোষ্ঠী হলো অস্ট্রিক। 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 লিখেছেন? বাঙালি জাতির আদিমতম নৃগোষ্ঠী হলো অস্ট্রিক। এবার একটু বুঝবেন, এই দুটো লাইন থেকেই কিন্তু প্রশ্ন হয়, এই দুটো লাইন থেকেই প্রশ্ন আসে, পরীক্ষায় মাঝে মধ্যেই আসে, যে বাংলাদেশের বা এই ভূখণ্ডের আদিমতম নৃগোষ্ঠী কারা? নিগ্রো। আবার প্রশ্ন আসে বাঙালিবাদীর আদিমতম নৃগোষ্ঠী কারা? তাহলে কিন্তু অস্ট্রিক। পার্থক্য কোথায়? পার্থক্য যে জাতির ক্ষেত্রে পার্থক্য, পার্থক্য হচ্ছে বাংলাদেশ
আর বাঙালি জাতি। বাংলাদেশ এটা হলো দেশ, আর এটা হচ্ছে কি জাতি। জাতি মানে হচ্ছে কি মানুষ, আমাদেরকে বোঝাচ্ছে। আর দেশ মানে হচ্ছে ভূখণ্ড বোঝাচ্ছে। দেশ মানে ভূখণ্ড বোঝাচ্ছে, আর জাতি মানে হচ্ছে কি মানুষ, আমাদেরকে বোঝাচ্ছে। তো বাঙালি জাতির আদিমতম নৃগোষ্ঠী হচ্ছে কারা? অস্ট্রিক। কেন অস্ট্রিক? অস্ট্রিক এই কারণে যে সবার আগে এখানে ছিল হচ্ছে নিগ্রোরা বসবাস করতো আমাদের এখানে। অস্ট্রিকরা এসে নিগ্রোদেরকে তাড়িয়ে দিল। এরপর অস্ট্রিকদের পরে কিছুদিন পরেই আসলো, 4000 খ্রিস্টপূর্বাব্দেই আসছে, 6000 বছর পূর্বেই আসছে। কিন্তু অস্ট্রিকদের কিছুদিন পরে আসছে হচ্ছে আপনার মঙ্গোলীয়রা, তার কিছুদিন পরে আসছে হচ্ছে দ্রাবিড়রা, এরও পরে আসছে আর্য টার্য যারা আছে, এরা আসছে তারও পরে। তো এই যে এদের সংমিশ্রণে মূলত অস্ট্রিক, মঙ্গোলীয় এবং দ্রাবিড়, এই তিনজনের সংমিশ্রণে বাং নৃগোষ্ঠী মানে বাঙালি জাতির উদ্ভব হয়েছিল। তো এদের তিনজনের মধ্যে যেহেতু সবার আগে আসছে অস্ট্রিক, এই জন্য বাঙালি জাতির আদিমতম নৃগোষ্ঠী হচ্ছে অস্ট্রিক। কথা ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? তাহলে বিষয়টা বুঝতে পেরেছেন যে বাঙালি জাতির আদিমতম নৃগোষ্ঠী হচ্ছে অস্ট্রিক। মানে বাঙালি জাতি মানে মানুষ, আমরা, আমাদের আদিমতম নৃগোষ্ঠী হচ্ছে অস্ট্রিক। আর বাংলাদেশের মানে এই মাটির বা এই অঞ্চলের আদিমতম নৃগোষ্ঠী হচ্ছে নিগ্রো। বাংলাদেশ বোঝালে, মাটি বোঝাইলে নিগ্রো, আর মানুষ বোঝাইলে, জাতি বোঝাইলে অস্ট্রিক। আশা করি আজকের পরে আর ভুল হবে না। তারপরেও যদি প্যাচ লাগে, এবার নোট দুটো এক জায়গায় লিখাইছি, একটু দেখে নিবেন। শেষ আমাদের নৃতাত্ত্বিক আলোচনা এ পর্যন্তই। এর পরবর্তীতে আমরা চলে যাব হচ্ছে জনপদের আলোচনা। যাদের মোটামুটি অর্ধেক পেজ শেষ, এটা নতুন পেজ নিবেন। যাদের খাতার অর্ধেক পেজ শেষ, এর একটা নতুন পেজ নিবেন। হেডলাইন করবেন। তার আগে হেডলাইন করার আগে আমরা একটা ম্যাপটা দেখে আসি। এই জনপদের একটা ম্যাপ দেখা যাচ্ছে, প্রাচীন বাংলার জনপদের একটা ম্যাপ দেখা যাচ্ছে। এই দেখেন এদিকে, এদিকে কি আছে? এই যে বরেন্দ্র, পুন্ড্র, এদিকে গৌড়, রাঢ়, বঙ্গ, সমতট, হরিকেল, এই যে একটা ম্যাপ দেখা যাচ্ছে। জাস্ট একটা জনপদের আমরা একটা ম্যাপ দেখালাম। কথা হচ্ছে ম্যাপ একটা দেখালাম। তো যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই যে খাতার উপরে, নতুন পেজের উপরে এই পাশে বাম পাশে হেডলাইন করবেন জনপদ। এ পাশে হেডলাইন করবেন হচ্ছে জনপদ। ছোট করে টান দিয়ে এই পাশে লিখবেন হচ্ছে এলাকা অবলিক অঞ্চল। কোনো ছক বা টেবিল আকার দরকার নেই, এভাবে আমি যেভাবে লিখলাম এভাবেই লেখেন। বাম পাশে লেখেন জনপদ, এই পাশে সামনে টান দিয়ে লিখবেন এলাকা অবলিক অঞ্চল। আর জনপদের নিচে প্রথমে 1 নাম্বার দিয়ে লিখবেন হচ্ছে পুন্ড্র। প্রথমে 1 নাম্বার দিয়ে লিখবেন হচ্ছে পুন্ড্র, মানে 1 নম্বর জনপদটার নাম লিখবেন হচ্ছে পুন্ড্র। লিখেছেন পুন্ড্র। কোনো ছক বা টেবিল আকার দরকার নেই, প্রথমে পুন্ড্র সম্পর্কে আমরা 2-3 লাইন লিখবো, তারপরে অন্য কিছু লিখবো। তো পুন্ড্র লিখে সামনে টান দিয়ে লেখেন, পুন্ড্র লিখে সামনে টান দিয়ে লিখবেন বগুড়ার মহাস্থানগড়। বগুড়ার মহাস্থানগড়, বগুড়ার মহাস্থানগড়, কমা দিয়ে রংপুর দিনাজপুর, কমা কমা দিয়ে লিখবেন বগুড়ার মহাস্থানগড়, কমা দিয়ে রংপুর দিনাজপুর, রংপুর দিনাজপুর ও রাজশাহীর কিছু অংশ নিয়ে। বগুড়ার মহাস্থানগড়, কমা দিয়ে রংপুর দিনাজপুর ও রাজশাহীর কিছু অংশ নিয়ে এই জনপদটি গড়ে উঠেছিল। বগুড়ার মহাস্থানগড়, কমা দিয়ে রংপুর দিনাজপুর ও রাজশাহীর কিছু অংশ নিয়ে এই জনপদটি গড়ে উঠেছিল। এই জনপদটি গড়ে উঠেছিল।
স্টার চিহ্ন দিয়ে লিখবেন এটি বাংলার প্রাচীনতম জনপদ। 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 লিখেছেন এটি বাংলার প্রাচীনতম জনপদ। কথা হচ্ছে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে বাংলার প্রাচীনতম জনপদের নাম কি, উত্তর কি হবে? পুন্ড্র। উত্তর হবে পুন্ড্র। এখন বিষয়টা হচ্ছে এই যে বগুড়ার মহেস্থানগড়, রংপুর, রাজশাহী ও দিনাজপুর অঞ্চল নিয়ে এই পুন্ড্রটি গড়ে উঠেছিল। এটা ছিল সবচাইতে প্রাচীন জনপদ। এরপর 2 নম্বর দিয়ে লিখবো আমরা বরেন্দ্র। 2 নম্বর দিয়ে লিখবো হচ্ছে বরেন্দ্র। বরেন্দ্র। যে কথা বলছিলাম যে পুন্ড্রটা হচ্ছে সবচেয়ে প্রাচীন। একটা পর্যায়ে কি হয়, এই যে পুন্ড্র জনপদ এটা একটা পর্যায়ে গিয়ে ধ্বংস হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। আর পুন্ড্র ধ্বংস বা বিলুপ্ত হয়ে যাওয়ার পর এই পুন্ড্রেরই কিছু অংশ নিয়ে পরবর্তীকালে বরেন্দ্র বা বরেন্দ্র জনপদটি গড়ে উঠেছিল। পরবর্তীকালে বরেন্দ্র বা বরেন্দ্র জনপদটি গড়ে উঠেছিল। তো সে কথাই আমরা লিখবো বরেন্দ্র সম্পর্কে। বরেন্দ্র সম্পর্কে লেখেন এখানে ছোট করে টান দিয়ে সামনে লেখেন পরবর্তীকালে পুন্ড্রেরই কিছু অংশ নিয়ে, মানে প্রথমটার অংশ, পরবর্তীকালে পুন্ড্রেরই কিছু অংশ নিয়ে, পরবর্তীকালে পুন্ড্রেরই কিছু অংশ নিয়ে, অর্থাৎ বগুড়ার মহাস্থানগড়, অর্থাৎ বগুড়ার মহাস্থানগড়, অর্থাৎ বগুড়ার মহাস্থানগড়, কমা দিয়ে রংপুর, কমা দিয়ে, অর্থাৎ বগুড়ার মহাস্থানগড়, কমা দিয়ে রংপুর, রাজশাহী, রংপুর, রাজশাহী, নাটোর, নওগাঁ, রংপুর, রাজশাহী, নাটোর, নওগাঁ ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে, রংপুর, রাজশাহী, নাটোর, নওগাঁ ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে এই জনপদটি গড়ে উঠেছিল। এই জনপদটি গড়ে উঠেছিল। এই জনপদটি গড়ে উঠেছিল। এই জনপদটি গড়ে উঠেছিল। লিখেছেন। আবার বলি পরবর্তীতে পুন্ড্রেরই কিছু অংশ নিয়ে, অর্থাৎ বগুড়ার মহেস্থানগড়, রংপুর, রাজশাহী, নাটোর, নওগাঁ ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে এই জনপদটি গড়ে উঠেছিল। এই জনপদটি গড়ে উঠেছিল। এখন অনেকের মনেই প্রশ্ন আসছে তাহলে রাজশাহী আসলে বরেন্দ্র দিব নাকি পুন্ড্র দিব? যদি রাজশাহী আলাদা করে জিজ্ঞেস করে অবশ্যই বরেন্দ্র দিবেন। যদি নাটোর জিজ্ঞেস করে বরেন্দ্র দিবেন। নওগাঁ আলাদা করে যদি জিজ্ঞেস করে বরেন্দ্র দিবেন। বরেন্দ্র পুন্ড্র থাকার পর একসাথে থাকলেও তবে দুটো একসাথে অপশনে থাকবে না। তারপরেও যদি থাকে রাজশাহীকে আলাদা জিজ্ঞেস করলে অবশ্যই বরেন্দ্র দিবেন। আর ওই যে রংপুর, দিনাজপুর, মহেস্থানগড় এগুলো দিলে তখন পুন্ড্র দিবেন। তবে পুন্ড্র এবং বরেন্দ্র একই সাথে অপশনে থাকার কথা নয়। তারপরে যদি থাকে বলে দিলাম। এরপর 3 নম্বর জনপদের নাম লিখবেন হচ্ছে বঙ্গ। 3 নম্বর দিয়ে লিখবেন বঙ্গ। বঙ্গ। বঙ্গ দিয়ে লিখবেন সমগ্র কুষ্টিয়া, যশোর। লিখবেন কুষ্টিয়া, যশোর। সমগ্র কথাটা লেখার দরকার নেই, লেখেন কুষ্টিয়া, যশোর। কুষ্টিয়া, যশোর, খুলনা, ফরিদপুর, ঢাকা। কুষ্টিয়া, যশোর, খুলনা, ফরিদপুর, ঢাকা
ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল নিয়ে কুষ্টিয়া, যশোর, খুলনা, ফরিদপুর, ঢাকা, কুষ্টিয়া, যশোর, খুলনা, ফরিদপুর, ঢাকা, কুষ্টিয়া, যশোর, খুলনা, ফরিদপুর, ঢাকা ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল নিয়ে এই জনপদটি গড়ে উঠেছিল। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল নিয়ে এই জনপদটি গড়ে উঠেছিল। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল নিয়ে এই জনপদটি গড়ে উঠেছিল। এই জনপদটি গড়ে উঠেছিল। লিখেছেন? আবার বলি, কুষ্টিয়া, যশোর, খুলনা, ফরিদপুর, ঢাকা ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল নিয়ে এই জনপদটি গড়ে উঠেছিল। মাঝে মধ্যে পরীক্ষায় প্রশ্ন আসে, ঢাকা প্রাচীন কোন জনপদের অধীনে ছিল? উত্তর কি হবে? অবশ্যই বঙ্গ। অবশ্যই উত্তর হবে কি? বঙ্গ। এরপরে 4 নম্বর দিয়ে লিখবেন গৌড়। এরপরে 4 নম্বর জনপদের নামটা লেখানো হচ্ছে গৌড়। গৌড় সম্পর্কে লিখবেন, গৌড় সম্পর্কে লেখেন পশ্চিমবঙ্গের মালদহ, নদিয়া, পশ্চিমবঙ্গের মালদহ, নদিয়া, পশ্চিমবঙ্গের মালদহ, নদিয়া ও বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলাকে নিয়ে। পশ্চিমবঙ্গের মালদহ, নদিয়া ও বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলাকে নিয়ে। পশ্চিমবঙ্গের মালদহ, নদিয়া ও বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলাকে নিয়ে এই জনপদটি গড়ে উঠেছিল। পশ্চিমবঙ্গের মালদহ, নদিয়া ও বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলাকে নিয়ে এই জনপদটি গড়ে উঠেছিল। এই জনপদটি গড়ে উঠেছিল। এবার 5 নম্বর দিয়ে লিখবেন বিক্রমপুর। 5 নম্বর দিয়ে লিখবেন বিক্রমপুর। 5 নম্বর দিয়ে লিখবেন বিক্রমপুর। বিক্রমপুর সম্পর্কে লেখেন বর্তমান মুন্সিগঞ্জ জেলা। বিক্রমপুর সম্পর্কে লিখবেন বর্তমান মুন্সিগঞ্জ জেলা ও এর আশেপাশের অঞ্চল নিয়ে। বর্তমান মুন্সিগঞ্জ জেলা ও এর আশেপাশের অঞ্চল নিয়ে এই জনপদটি গড়ে উঠেছিল। বর্তমান মুন্সিগঞ্জ জেলা ও এর আশেপাশের অঞ্চল নিয়ে এই জনপদটি গড়ে উঠেছিল। এই জনপদটি গড়ে উঠেছিল। এরপর 6 নম্বর দিয়ে লেখেন হরিকেল। ভুল করে কেবল নারিকেল লিখেন না, কিন্তু হরিকেল লিখবেন। হরিকেল, নারিকেল লেখার দরকার নেই। 6 নম্বর দিয়ে লিখবেন হরিকেল। হরিকেল সম্পর্কে লিখবেন কমা কমা দিয়ে সিলেট, ত্রিপুরা, মানে ভারতের ত্রিপুরা লিখবেন। সিলেট, ত্রিপুরা, সিলেট, ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম, সিলেট, ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম, সিলেট, ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রাম অঞ্চলকে নিয়ে। সিলেট, ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রাম অঞ্চলকে নিয়ে। সিলেট, ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রাম অঞ্চলকে নিয়ে এই জনপদটি গড়ে উঠেছিল। সিলেট, ত্রিপুরা,
পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রাম অঞ্চলকে নিয়ে এই জনপদটি গড়ে উঠেছিল। এই জনপদটি গড়ে উঠেছিল। বিষয়টা হচ্ছে সিলেট, ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম কোনগুলো? ওই যে বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, এইগুলোকে একসাথে পার্বত্য চট্টগ্রাম বলা হয়েছে। আর চট্টগ্রাম মানে হচ্ছে শুধু চট্টগ্রাম। আশা করি বুঝতে পেরেছেন। মানে বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি এগুলো হচ্ছে একসাথে হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বলা হয়েছে। অর্থাৎ যেটাকে আমরা বলি চিটাগং হিল ট্রাক্স, এটা। আর হচ্ছে এই যে চট্টগ্রাম হচ্ছে আলাদা চট্টগ্রাম, এটাই। এই অঞ্চলকে নিয়ে হরিকেল গড়ে উঠেছে। এরপর 7 নম্বর দিবেন। 7 নম্বর দিয়ে লিখবেন সমতট। 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 সমতট সম্পর্কে লিখবেন কুমিল্লা, ব্র্যাকেটের মধ্যে লিখবেন বড় কামতা। কুমিল্লা আর ব্র্যাকেটে লিখবেন বড় কামতা। কুমিল্লা ব্র্যাকেটে বড় কামতা ও নোয়াখালী অঞ্চলকে নিয়ে সমতট সম্পর্কে লিখবেন কুমিল্লা, ব্র্যাকেটের মধ্যে সাইডে পাশে লিখবেন বড় কামতা ও নোয়াখালী অঞ্চলকে নিয়ে। কুমিল্লা ব্র্যাকেটে বড় কামতা ও নোয়াখালী অঞ্চলকে নিয়ে এই জনপদটি গড়ে উঠেছিল। কুমিল্লা ব্র্যাকেটে বড় কামতা ও নোয়াখালী অঞ্চলকে নিয়ে এই জনপদটি গড়ে উঠেছিল। কুমিল্লা ব্র্যাকেটে বড় কামতা ও নোয়াখালী অঞ্চলকে নিয়ে এই জনপদটি গড়ে উঠেছিল। লিখেছেন? মনে করেন পরীক্ষায় প্রশ্ন আসছে নিচের কোন অংশটুকু সমতটের অন্তর্ভুক্ত? নিচের কোন অংশটুকু সমতটের অন্তর্ভুক্ত? অপশনে কুমিল্লাও নাই, নোয়াখালীও নাই, আছে হচ্ছে বড় কামতা। উত্তর কি হবে? উত্তর তাহলে বড় কামতাই হবে। উত্তর তাহলে বড় কামতাই হবে। বিষয়টা হচ্ছে এই যে বড় কামতা, এটা ছিল হচ্ছে কি সমতটের রাজধানী। একবার মনে প্রশ্ন করেছেন বড় কামতা কি, সেটাই বলছি। এই যে বড় কামতা, এটা ছিল হচ্ছে সমতটের রাজধানী এবং কুমিল্লা জেলারই একটি জায়গার নাম আছে এখনো বড় কামতা। কুমিল্লা জেলারই একটি জায়গার নাম আছে এখনো কি বড় কামতা। বড় কামতা ছিল সমতটের রাজধানী। কাজে অপশনে কুমিল্লা নোয়াখালী যদি না থাকে তাহলে কি হবে? তাহলে বড় কামরা থাকলে বড় কামরা দিতে হবে। আপনারা যারা ওই যে 2-1টি চাকরির পরীক্ষা দিয়েছেন তারা খেয়াল করে দেখবেন এই চাকরির পরীক্ষাগুলোয় কি হয়। মনে করেন যে চাকরির পরীক্ষা দেওয়ার ওই প্রশ্ন দেওয়ার মোটামুটি 5-10 মিনিট পরেই কিছু কিছু ভদ্রলোক দাঁড়িয়ে যান। উনি দাঁড়িয়ে বলেন যে স্যার প্রশ্নে ভুল আছে, স্যার প্রশ্নে ভুল আছে। মনে করেন অপশনে কুমিল্লাও নাই, নোয়াখালীও নাই, বড় কামতাও জানে না, ও দাঁড়ায় বলবে স্যার প্রশ্নে ভুল আছে। আচ্ছা বলেন তো, এই যে পরীক্ষার হলে, চাকরির পরীক্ষার হলে, এটা বিসিএস বলেন বা প্রাইমারি বলেন, এই পরীক্ষার হলে যে টিচার গার্ড দিচ্ছে আপনাকে, ওনার বাবার ক্ষমতা আছে এই প্রশ্ন চেঞ্জ করে দেয়। আমার বাবার ক্ষমতা আছে এই প্রশ্ন চেঞ্জ করে দিবে। এটা কি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পরীক্ষা নাকি ইচ্ছে হলো টিচারের চেঞ্জ করে দিলাম? এটা সম্ভব? কখনো নয়, কখনোই নয়। উনি চিৎকার করে বলবে স্যার প্রশ্নে ভুল আছে। এইগুলোর আমি বলি হচ্ছে কানাহরি দত্ত। এইসব এগুলো হলো পণ্ডিত। এই পণ্ডিত গুলা যারা এরকম পরীক্ষার হলে গিয়ে বলে স্যার প্রশ্নে ভুল আছে, এগুলোর আমি বলি হচ্ছে পণ্ডিত। এবং এই পণ্ডিতের নাম দিয়েছে আমি কানাহরি দত্ত। কানাহরি দত্ত মানে কি? এগুলো মূর্খ। এগুলো হচ্ছে আসলে মূর্খ। আর মূর্খের রচিল গীত না জানে বৃত্তান্ত, প্রথমে রচিল গীত কানাহরি দত্ত। এই মূর্খ জানেই না যে অনেক সময় ইচ্ছা করে 2-4টা প্রশ্ন ভুল ভুল রাখা হয়। কি জন্য রাখা হয়? এই যে প্রশ্নগুলো কি হয়, 2-4টা প্রশ্ন ভুল থাকলে এরকম কিছু পণ্ডিত এরা ওই পরীক্ষার হলের মধ্যে স্যার ভুল আছে ভুল আছে দেখে হাঙ্গামা করবে। এর সঙ্গে কিছু হুজুগে বাঙালি এদের সঙ্গে ভাই কোনটা ভুল হয়েছে, কি ভুল হয়েছে, এই করতে করতে এর সঙ্গে আরো 10 মিনিট ব্যয় করবে। পরীক্ষার হলে 10 মিনিট নাই মানে বুঝেন এই 10 মিনিট জিন্দগিতে ফেরত পাওয়া যাবে। আর এখানে ভুল গেলেই হচ্ছে কি, ভুল গেলেই -0.25, মানে 4টা ভুল গেলে 5 নাম্বার কাটা। 4টা ভুল গেলে 4টা ভুল গেলে 2 নাম্বার কাটা। ভুল বলেছি, 4টা ভুল গেলে আপনাদের 2 নাম্বার কাটা।
মানে -0.25 গেলে 4টা ভুল গেলে 1 নাম্বার কাটা, আর সেই মানে আরেকটা হচ্ছে মানে কি হওয়া থেকে 1 নাম্বার কাটা, টোটাল 2 নাম্বার কাটা। তো কাজেই এইসব কথায় কান দেওয়া যাবে না। আপনার যদি নিজের মনে হয় যে প্রশ্নে ভুল আছে, তাহলে আমার পরামর্শ হচ্ছে ওই বৃত্ত ভরাট করবেন না, ওটা আপনার ওই প্রশ্ন বাদ দিয়ে যান। আপনার সব পারতে হবে, দাগায় আসতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। তো কাজেই এসব কানাহরি দত্তের কথায় কান দিবেন না, আপনার যেটা মনে হয় সেভাবেই পরীক্ষা দিবেন। আশা করি বিষয়টা গেছে। হ্যাঁ, ঠিকই লিখেছেন, কানাহরি দত্ত উনি মঙ্গল কাব্য রচনা করেছেন, বাট উনি না জানি বৃত্তান্ত, উনি বৃত্তান্ত না জানেই লিখেছেন। এজন্যই ওনার সম্পর্কে এরকম কথা বলা হয়েছে যে মূর্খের রচিল গীত, ওনাকে মূর্খ বলা হয়েছে। কানাহরি দত্ত মূর্খ, ও না জেনেই লিখছে। আছে না, দেখবেন কিছু কিছু মানুষ বই লেখে, বইয়ের মধ্যে অজস্র ভুল ইনফরমেশন দিয়ে রেখেছে। এই ছবি তুই জানিস না তোর বই লিখতে বলছে কিটা? তুমি জানো না, পারো না, তোমার বই লেখার দরকার কি? পারো না, চুপ থাকো। পারো না, চুপ থাকো। তুমি পারো না কিছু, তুমি আসছো, তুমি তোমার বই লিখতে বলছে কে? তো আসলে না জেনেই লিখেছে, এবং ওকে বলা হয়েছে মূর্খের রচিল গীত, নাবনে বৃত্তান্ত, প্রথমে রচিল গীত কানাহরি দত্ত। ও লিখছে সবার আগে, লিখছে সবার আগে, ও কিন্তু সবার আগে লিখেছে, কিন্তু নাবনে লিখছে, আন্দাবে লিখছে, মূর্খের মতো লিখছে আর কি। এটা এজন্যই ওকে ওই কানাহরি দত্ত সম্পর্কে এরকম কথা বলা হয়েছে। তো যাই হোক, এরপরে আমরা 8 নাম্বার দিব। 7 গেল, সমতট গেল, 8 নাম্বার দিয়ে লিখবো চন্দ্রদেব। কোথায় বলেন তো? বরিশাল অঞ্চল। চন্দ্রদেব সামনে টান দিয়ে লিখবেন বরিশাল অঞ্চল, আর কিচ্ছু লেখা লাগবে না। মানে ওই যে বরিশাল, পটুয়াখালী যা যা আছে সব, চন্দ্রদেব মানে হচ্ছে বরিশাল অঞ্চল। চন্দ্রদেব বরিশাল অঞ্চল। এরপর 9 নম্বর দিয়ে লিখবেন আরাকান। আরাকান, 9 নম্বর দিয়ে লিখুন আরাকান। 9 নম্বর দিয়ে লিখবেন আরাকান। আরাকান সম্পর্কে লিখবেন কর্ণফুলীর দক্ষিণে, মানে কর্ণফুলী নদী। আরাকান সম্পর্কে লিখবেন কর্ণফুলীর দক্ষিণে, কর্ণফুলীর দক্ষিণে কক্সবাজার জেলার কিছু অংশ, কর্ণফুলীর দক্ষিণে কক্সবাজার জেলার কিছু অংশ ও মিয়ানমারের অনেক অংশ নিয়ে, কর্ণফুলীর দক্ষিণে কক্সবাজার জেলার কিছু অংশ ও মিয়ানমারের অনেক অংশ নিয়ে এই জনপদটি গড়ে উঠেছিল। এই জনপদটি গড়ে উঠেছিল এই জনপদটি গড়ে উঠেছিল। লিখেছেন, আমি আবার বলি, আরাকান সম্পর্কে কর্ণফুলীর দক্ষিণে কক্সবাজার জেলার কিছু অংশ ও মিয়ানমারের অনেক অংশ নিয়ে এই জনপদটি গড়ে উঠেছিল। লেখা হলে একটু শুনবেন। কথা হচ্ছে এই যে আরাকান জনপদ, দু একটি রেয়ার বই ছাড়া খুব বেশি জায়গায় এটার কথা উল্লেখ নাই। আমি দিয়েছি একটা কথা চিন্তা করে, সেটা হচ্ছে ওই যে বাংলা সাহিত্যে একটা প্রশ্ন আসে, বাংলা অঞ্চলে মানে বাংলা অংশে বাংলা সাহিত্যের প্রশ্ন আসে যে মধ্যযুগে বাংলার বাইরে কোথায় বাংলা সাহিত্য চর্চা হয়েছিল? উত্তর কি হবে? আরাকান রাজসভায়। উত্তর হচ্ছে আরাকান রাজসভায় কবি আলাওল ও মর্দন সেখানে বাংলা সাহিত্য চর্চা করেছিলেন। অর্থাৎ আলাওল রচনা করেছিলেন পদ্মাবতী, আর মর্দন সম্ভবত নাসির নামা, মর্দন সম্ভবত নাসির নামা রচনা করেছিলেন। তো ওই সব চিন্তা করে যদি দিয়ে বসে, তাছাড়া এই আরাকান থেকে আমাদের বাংলাদেশে যে হারে রোহিঙ্গারা ঢুকেছে, এই চিন্তা করে যদি দিয়ে বসে, সেজন্যই আমি আরাকানের জনপদের কথা দিয়েছি। যদিও আমি জানি ম্যাক্সিমাম গাইড বইয়ে আরাকান সম্পর্কে উল্লেখ নেই, তারপরেও দিয়েছি। আর একটা জনপদ আছে, ওটা আমি ইচ্ছা করেই দিই নাই, ওটার নাম হচ্ছে রাঢ় জনপদ। রাঢ়, রাঢ় জনপদ, ওটা আমি ইচ্ছা করেই দিই নাই। কেন দিই নাই? ওটা পরীক্ষায় আসবে না। কেন আসবে না? ওটা আমাদের বাংলাদেশের বিষয় না, সেই জন্য। ওটা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের ভাগীরথী নদীর তীরের আশেপাশের অঞ্চল নিয়ে প্রাচীন রাঢ় জনপদটি গড়ে উঠেছিল। ওটা আমাদের বাংলাদেশের বিষয় না, আমাদের পরীক্ষায় আসবে না। তারপরেও যদি আসে, আপনারা পারবেন। কেন পারবেন? এই যে 9টা জনপদ আমি লিখিয়েছি, এই 9টা আপনি ভুলে পেতে পারেন, কিন্তু আপনি রাঢ়ের কথা ভুলবেন না, কারণ রাঢ়টা আমি লিখাই নাই, এজন্যই ভুলবেন না। বুঝেন নাই? রাঢ়টা লিখাই নাই, এজন্যই ভুলবেন না।
এখন হয়তো মনে মনে বলতেছে তাহলে তো একটাও না লিখালেই ভালো হতো, না তাহলে আবার কিছুই পারতেন না। এরপর একটা নোট লেখেন, নোট, নোট লেখেন NOTE, নোট। নোট লিখে কমা কমা দিয়ে লিখবেন, নোট লিখে কমা কমা দিয়ে লিখবেন পুন্ড্রবঙ্গ, পুন্ড্রবঙ্গ হরিকেল সমতট, কমা কমা দিয়ে পুন্ড্রবঙ্গ হরিকেল সমতট বিক্রমপুর ও চন্দ্রদ্বীপ, পুন্ড্রবঙ্গ এভাবে পুন্ড্রবঙ্গ এরকম কমা কমা দিয়ে, আমি যে কটা বলি শুধু সেই কটা, পুন্ড্রবঙ্গ হরিকেল সমতট বিক্রমপুর ও চন্দ্রদ্বীপ। দেখেন তো 6টা হয়েছে নাকি? যশোর বঙ্গের মধ্যে বঙ্গ, যশোর কোন জনপদে রয়েছে? বঙ্গ, বৃহত্তর বঙ্গ জনপদ। যে কথা বলছিলাম, নট পুন্ড্রবঙ্গ হরিকেল সমতট বিক্রমপুর ও চন্দ্রদ্বীপ, এই 6টা বিক্রমপুর ও চন্দ্রদ্বীপ লেখেন এই জনপদগুলো, পুন্ড্রবঙ্গ হরিকেল সমতট বিক্রমপুর ও চন্দ্রদ্বীপ, এই জনপদগুলো বিভিন্ন সময়ে বিভিন্নভাবে, এই জনপদগুলো বিভিন্ন সময়ে বিভিন্নভাবে পরিবর্তিত বা রূপান্তরিত হয়ে, বিভিন্ন সময়ে বিভিন্নভাবে পরিবর্তিত বা রূপান্তরিত হয়ে 1971 সালে বাংলাদেশ নামে আত্মপ্রকাশ করে। 1971 সালে বাংলাদেশ নামে আত্মপ্রকাশ করে। 1971 সালে বাংলাদেশ নামে আত্মপ্রকাশ করে। অপশনে বঙ্গ না থাকলে ওটা ভুল। দাগাবেন না। লিখেছেন পুন্ড্রবঙ্গ হরিকেল সমতট বিক্রমপুর ও চন্দ্রদ্বীপ, এই জনপদগুলো বিভিন্ন সময়ে বিভিন্নভাবে পরিবর্তিত বা রূপান্তরিত হয়ে 1971 সালে বাংলাদেশ নামে আত্মপ্রকাশ করে। 1971 সালে বাংলাদেশ নামে আত্মপ্রকাশ করে। 1971 সালে বাংলাদেশ নামে আত্মপ্রকাশ করে। লিখেছেন 1971 সালে বাংলাদেশ নামে আত্মপ্রকাশ করে। অর্থাৎ পরীক্ষায় যদি কখনো প্রশ্ন আসে কয়টি জনপদ নিয়ে বাংলাদেশ গঠিত, উত্তর হবে কি এই 6টা, এই 6টা। উত্তর হবে হচ্ছে কি এই 6টা। আমি বরেন্দ্রকে বাদ দিয়েছি, আসলে বরেন্দ্রকে বাদ দিয়ে নাই, কারণ পুন্ড্র এবং বরেন্দ্রের মধ্যে কোনো পার্থক্য নাই, একই জায়গা। পুন্ড্রের মধ্যেই কি আছে? বরেন্দ্র আছে। বাদ দিয়েছি আমি গৌড়কে, কারণ ম্যাক্সিমাম ইন্ডিয়ার মধ্যে পড়েছে। বাদ দিয়েছি আমি আরাকানকে, বলতে গেলে পুরোটাই মায়ানমারের মধ্যে পড়েছে। অর্থাৎ এই 6টি বনপদ নিয়ে বাংলাদেশ গঠিত। কিছু কিছু বোকা আবার প্রশ্ন করে মোট কয়টা বনপদ ছিল, এটা একটা স্টুপিড কোশ্চেন। মোট কতটি জনপদ ছিল এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিভেদ রয়েছে, দ্বন্দ্ব রয়েছে। কেউ বলে 12টা, কেউ বলে 16টা, কেউ বলে 20টা। অর্থাৎ ঐতিহাসিকদের মধ্যে কোনো মানে ঐক্যমত নাই। এজন্য মোট কতটা জনপদ ছিল এই প্রশ্ন করাটা অবান্তর। প্রশ্ন আসতে পারে কয়টি জনপদ নিয়ে বাংলাদেশ গঠিত, তাহলে উত্তর হবে 6টা। আশা করি ক্লিয়ার হয়েছে। ভাই নেট চলে গেলে তো আমার কিছু করার দরকার নাই, তাই না? এখন এটা বলবেন না, ওই ভিডিওটা যখন দিয়ে দেওয়া হবে আবার দেখে নিবেন। আপাতত এটার ক্লাসের ভিডিও দিয়ে দেওয়া হয়, এটা আবার দেখে নিবেন পরে এক সময়। পিছনে গেলে তো ক্লাস শেষ হবে না। কি বলছেন সোমা স্যার, ভুল কোশ্চেনের নাম্বার কিভাবে কাউন্ট হয়? ভুল কোশ্চেনের যদি থাকে প্রশ্নে, হয় ওই নাম্বারটা সবাইকে দিয়ে দেওয়া হয়, না হলে ওই নাম্বারটা বাদ দিয়েই কাউন্ট করা হয়। মনে করেন যে 3টা প্রশ্ন ভুল আছে 100টার মধ্যে, কথার কথা আমি বোঝানোর জন্য বলতেছি, ওই 3টা নাম্বার হয় সবাইকে দিয়ে দেওয়া হবে, সবাইকে 3 দিয়ে দেওয়া হবে, অথবা ওই 3টা প্রশ্ন বাদ দিয়ে বাকি 97টা কোশ্চেনের মধ্যে, মনে করেন 80টা প্রশ্ন হবে আপনাদের প্রাইমারিতে, তো মনে করেন যে কথার কথা 2টা প্রশ্ন ভুল,
কারণ এই দুইটা নাম্বার সবাইকে হয় দিয়ে দেওয়া হবে, নতুবা 78টা প্রশ্নের মধ্যে কে কত পাইছে সেটা বিচার করা হবে। এটাই সিস্টেম। আশা করি আপনার উত্তর পেয়েছেন। নোটে বলেছি পুন্ড্র, বঙ্গ, হরিকেল, সমতট, বিক্রমপুর ও চন্দ্রদ্বীপ এই জনপদগুলো বিভিন্ন সময়ে বিভিন্নভাবে পরিবর্তিত বা রূপান্তরিত হয়ে 1971 সালে বাংলাদেশ নামে আত্মপ্রকাশ করে। অর্থাৎ এই 6টা জনপদ নিয়ে বাংলাদেশ গঠিত। যদি পরীক্ষায় প্রশ্ন আসে মোট কয়টা জনপদ নিয়ে বাংলাদেশ গঠিত? 6টি। মারুফা, উত্তর পেয়েছেন আশা করি। এরপর স্টার চিহ্ন দিয়ে লিখবেন 1352 সালে, স্টার চিহ্ন দিয়ে লেখেন 1352 সালে শামসুদ্দিন ইলিয়াস শাহ, 1352 সালে শামসুদ্দিন ইলিয়াস শাহ, 1352 সালে, এগুলো পানি এখানে না দিয়াই ভালো, বাই চান্স এটা সমস্যা হতে পারে। লিখবেন 1352 সালে শামসুদ্দিন ইলিয়াস শাহ আমাদের এই সমগ্র অঞ্চলকে বাঙ্গালা বা বাংলা নামে অভিহিত করেন। 1352 সালে শামসুদ্দিন ইলিয়াস শাহ আমাদের এই সমগ্র অঞ্চলকে বাঙ্গালা বা বাংলা নামে অভিহিত করেন। আমাদের এই সমগ্র অঞ্চলকে বাঙ্গালা বা বাংলা নামে অভিহিত করেন। ভুল কোশ্চেন দাগাবেন না, বারবার বলতেছি। দাগাইলে কি হবে তা কেউ বলতে পারে না, নাম্বার কাটা যাবে না, কি হবে বলা যায় না, কাটা যাওয়ার সম্ভাবনা বেশি। কথা হচ্ছে 1352 সালে শামসুদ্দিন ইলিয়াস শাহ আমাদের এই সমগ্র জনপদকে বাঙ্গালা বা বাংলা নামে অভিহিত করেন। এই পরীক্ষায় কিন্তু মাঝে মধ্যেই আসে কে প্রথম বাংলাকে বাংলা নাম দিয়েছিলেন। একটা প্রশ্ন মাঝে মধ্যেই এরকম করে আসে যে কে প্রথম বাংলাকে বাংলা নাম দিয়েছিলেন। উত্তর কি হবে? শামসুদ্দিন ইলিয়াস শাহ। উত্তর হবে শামসুদ্দিন ইলিয়াস শাহ, উনি প্রথম বাংলাকে বাংলা নাম দিয়েছিলেন বা বাঙ্গালা নাম দিয়েছিলেন। স্টার চিহ্ন দেন। আবার লিখবেন 1557 সালে মুঘল সম্রাট আকবর, 1557 সালে মুঘল সম্রাট আকবর, মুঘল সম্রাট আকবর বাংলার নামকরণ করেন সুবে বাংলা। 1557 সালে মুঘল সম্রাট আকবর বাংলার নামকরণ করেন সুবে বাংলা। বোর্ডে লেখা আছে সুবে, সুবে বাংলা। সুবে মানে হচ্ছে প্রদেশ, সুবে মানে কি? প্রদেশ। 1557 সালে মুঘল সম্রাট আকবর বাংলার নামকরণ করেন সুবে বাংলা। বাংলার নামকরণ করেন সুবে বাংলা। লিখেছেন? মোটামুটি আমাদের জনপদের আলোচনা এ পর্যন্তই। এরপর আমরা আলোচনা করব প্রাচীন যুগ নিয়ে। প্রাচীন যুগের আলোচনায় ঢুকবো। এরপর আমরা আলোচনা ঢুকবো প্রাচীন যুগের আলোচনা। এবার স্লাইড সরতেছে না, স্লাইড। আমরা প্রাচীন যুগের আলোচনায় যাব। আর প্রাচীন যুগের আলোচনায় প্রাচীন যুগের সময়কালটা একটু লেখেন। হেডলাইন করেন প্রাচীন যুগ, হেডলাইন করবেন প্রাচীন যুগ। আর প্রাচীন যুগের সময়কাল লিখবেন প্রাচীন যুগের সময়কাল লেখেন প্রাগৈতিহাসিক কাল হতে 1204, প্রাগৈতিহাসিক কাল হতে 1204, প্রাগৈতিহাসিক কাল হতে 1204।
একজন প্রশ্ন করেছিলেন প্রাচীন যুগের সময়কাল কত, আমি লিখে দিছি প্রাগৈতিহাসিক কাল হতে 1204। আমাকে একবার একজন প্রশ্ন করেছিল যে স্যার প্রাগৈতিহাসিক কাল শুরু হয় কবে থেকে, আমি বলেছিলাম প্রাগৈতিহাসিক কাল থেকেই, কারণ যার কোনো সন তারিখ জানা নাই ওটাই তো প্রাগৈতিহাসিক, যার কোনো সন তারিখ জানা নাই ওটাই তো প্রাগৈতিহাসিক। তো সেই প্রাগৈতিহাসিক কাল হতে 1204 সাল পর্যন্ত এটা আমরা প্রাচীন যুগ ধরে থাকি। তবে একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে বাংলা সাহিত্য এবং ইংরেজি সাহিত্যের প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ এগুলো কিন্তু ভিন্ন। বাংলা সাহিত্য ইংরেজি সাহিত্যের প্রাচীন যুগ, মধ্যযুগ এগুলো কিন্তু ভিন্ন বিষয়। আর এই বাংলাদেশ অ্যাফেয়ার্সের এই যে আমরা বর্তমানে যে আধুনিক যুগে বসবাস করছি, এই আধুনিক যুগ, মধ্যযুগ, প্রাচীন যুগ এগুলো কিন্তু ভিন্ন, এগুলো কিন্তু এক না। অনেকে আবার ওই সাহিত্যের সঙ্গে এটা মিলায়েন না, কিন্তু যে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ তো তা ও আপনার দেখার দরকার নেই, ওটা সাহিত্যের প্রাচীন যুগ, মধ্যযুগ। এটা হচ্ছে বাস্তবিক প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, সেটা এটা আপনাকে বুঝতে হবে। ওই যে একজন আমি বললাম সাথে সাথে দেখেন, মানে এটা কি বলে, সারা রাত রামায়ণ পড়ে সীতাকার বাপ, সারা রাত রামায়ণ পড়ে সীতাকার বাপ একজন লিখছে 650 থেকে 1250 জানি। তো আমি ওটা কি বললাম, ওটা তো সাহিত্যের প্রাচীন যুগ, মধ্যযুগ রে ভাই। আমি তো বললামই সাহিত্যের প্রাচীন যুগ, মধ্যযুগ ওটা ভিন্ন বিষয়। আর এটা হচ্ছে বাস্তবিক প্রাচীন যুগ, মধ্যযুগ। যেমন প্রাগৈতিহাসিক কাল থেকে 1204, এরপর 1204 থেকে 1765 সাল থেকে শুরু হয় মোটামুটি আধুনিক যুগ। 1204 থেকে 1765 বা পলাশির যুদ্ধ পর্যন্ত হচ্ছে মধ্যযুগ। আর ইংরেজদের শাসনামল থেকে শুরু হয়েছে আমাদের এখানে কি আধুনিক যুগ। বিষয়টা বুঝতে পেরেছেন? কথা বোঝার চেষ্টা করবেন, কথা বোঝার চেষ্টা করবেন। ওটা হচ্ছে, আমি আবারও বলছি, বাংলা সাহিত্যের প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ ভিন্ন বিষয়। আর এটা হচ্ছে জেনুইন, বাস্তবে আমরা যে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, যখন আমরা এখন আধুনিক যুগে বসবাস করি, সেটা আর কি। আশা করি ক্লিয়ার হয়েছে। এরপর তো এটা গেল। আর এই যে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগে আমরা কিছু কিছু বংশ পাবো। প্রথমে হেডলাইন করব মৌর্য বংশ। মৌর্য, হেডলাইন করুন মৌর্য বংশ। এদের সময়কাল লাগবে না, মৌর্য বংশ সময়কাল লাগবে না, জাস্ট 2-3 লাইন লাগবে। মৌর্য বংশ সম্পর্কে লেখেন, চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন এর প্রতিষ্ঠাতা। লিখবেন চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন এর প্রতিষ্ঠাতা। চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন এর প্রতিষ্ঠাতা। এই যে আমরা চন্দ্রগুপ্ত মৌর্যকে একটু দেখতে পাচ্ছি, চন্দ্রগুপ্ত মৌর্য, মৌর্য ওনার একটা কি বলবো, এটা মূর্তি বা ভাস্কর্য আমরা দেখতে পাচ্ছি, ওনার একটা ভাস্কর্য আমরা দেখতে পাচ্ছি। তো এর সম্পর্কে আর লাগবে না, যদি পরীক্ষায় আসে আপনাদের ওই একটা প্রশ্নই আসবে যে মৌর্য বংশের প্রতিষ্ঠাতার নাম কি, লিখে দিবেন চন্দ্রগুপ্ত মৌর্য। এরপর হেডলাইন করেন গুপ্ত বংশ, এরপর হেডলাইন করবেন গুপ্ত বংশ। গুপ্ত বংশ সম্পর্কে লিখবেন, প্রথম চন্দ্রগুপ্ত ছিলেন, প্রথম চন্দ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত ছিলেন গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা। প্রথম চন্দ্রগুপ্ত ছিলেন গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা। প্রথম চন্দ্রগুপ্ত ছিলেন গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা। এবং সমুদ্রগুপ্ত ছিলেন, এবং সমুদ্রগুপ্ত ছিলেন
গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা এবং সমুদ্রগুপ্ত ছিলেন গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ও শ্রেষ্ঠ শাসক। সমুদ্রগুপ্ত ছিলেন গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ও শ্রেষ্ঠ শাসক। সমুদ্রগুপ্ত ছিলেন গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ও শ্রেষ্ঠ শাসক। লিখেছেন? আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, ওটা লিখাই নেই, যদি প্রশ্ন আসে যে মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন, উত্তর কি হবে বলেন তো? মৌর্য বংশের মানে আগেরটা, মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? মৌর্য বংশের, গুপ্ত না কিন্তু, মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? কি কমেন্টস নাই? সম্রাট অশোক। সম্রাট অশোক ছিলেন, অশোক। যাক, মনে রাখলেই হবে, লিখতে হবে না। আর গুপ্ত বংশ সম্পর্কেও আর কিছু লাগবে না। এই যে আমরা গুপ্ত বংশের কিছু নিদর্শন দেখতে পাচ্ছি, দেখেছেন? তারা খুবই শৌখিন জীবন যাপন করত। গুপ্ত বংশের কি সুন্দর নাচ গানের আসর চলছে। এরপরে হেডলাইন করেন রাজা শশাঙ্ক। হেডলাইন রাজা শশাঙ্ক। লিখবেন তাকে প্রথম স্বাধীন বাংলার স্বাধীন রাজা বলা হয়। তাকে প্রথম স্বাধীন বাংলার স্বাধীন রাজা বলা হয় রাজা শশাঙ্ক। লিখবেন তাকে প্রথম স্বাধীন বাংলার স্বাধীন রাজা বলা হয়। তাকে প্রথম স্বাধীন বাংলার স্বাধীন রাজা বলা হয়। স্টার চিহ্ন দিয়ে লিখবেন শশাঙ্ক সম্পর্কে মহাসামন্ত ও মহারাজা ধীরাজ। মহাসামন্ত ও মহারাজা ধীরাজ। মহাসামন্ত বোর্ডে লিখে দিয়েছি আমি। মহাসামন্ত ও মহারাজা ধীরাজ ছিল রাজা শশাঙ্কের উপাধি। মহাসামন্ত ও মহারাজা ধীরাজ ছিল রাজা শশাঙ্কের উপাধি। মহাসামন্ত ও মহারাজা ধীরাজ ছিল রাজা শশাঙ্কের উপাধি। লিখেছেন? স্টার চিহ্ন দিয়ে লিখবেন কর্ণ সুবর্ণ ছিল। আমি লিখে দিচ্ছি কর্ণ সুবর্ণ। লিখবেন কর্ণ সুবর্ণ ছিল রাজা শশাঙ্কের রাজধানী। কর্ণ সুবর্ণ বোর্ডে লিখে দিয়েছি আমি। কর্ণ সুবর্ণ ছিল রাজা শশাঙ্কের রাজধানী। কর্ণ সুবর্ণ ছিল রাজা শশাঙ্কের রাজধানী। কর্ণ সুবর্ণ ছিল রাজা শশাঙ্কের রাজধানী। একটা ইয়া লেখেন, হেডলাইন করেন মৎস্যন্যায়। হেডলাইন করবেন মৎস্যন্যায়। এরপর হেডলাইন করেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন মৎস্যন্যায়।
স্টার চিহ্ন দিয়ে লিখবেন। মাৎসন্যায় লেখেন 637 থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়কে, 637 থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়, 637 থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময় ইতিহাসে মাৎসন্যায় বলে পরিচিত, ইতিহাসে মাৎসন্যায় বলে পরিচিত। 637 থেকে 750 পর্যন্ত এই সময় ইতিহাসে মাৎসন্যায় বলে পরিচিত। কেন পরিচিত আমি কারণটা বলছি, একটু শুনবেন, লিখতে হবে না। সেটা হলো 637 খ্রিস্টাব্দে রাজা শশাঙ্ক উনি মারা যায়। উনি মারা গেলে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলায় কোনো শাসন ছিল না। সমগ্র বাংলায় বিভিন্ন খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়। এই অরাজক পরিস্থিতি বা অরাজকতাকে মাৎসন্যায় বা মাছের ন্যায়ের সঙ্গে তুলনা করা হয়েছে। কারণ পুকুরে বা নদীতে বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে, অর্থাৎ জোর যার মুল্লুক তার। এই অবস্থাও ছিল এই সময় একই রকম, জোর যার মুল্লুক তার। এই জন্য 637 থেকে 750 খ্রিস্টাব্দ এই সময়কে মাৎসন্যায় বলা হয়। আশা করি ক্লিয়ার হয়েছে। এরপর হেডলাইন করবেন পাল বংশ। পাল বংশ, পাল বংশ। প্রথমে স্টার চিহ্ন দিয়ে লেখেন। পাল বংশ সম্পর্কে লিখবেন গোপাল পাল ছিলেন, গোপাল পাল। স্টার চিহ্ন দিয়ে লেখেন গোপাল পাল ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা। গোপাল পাল ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা। স্টার চিহ্ন দিয়ে লিখবেন ধর্মপাল ছিলেন পাল বংশের শ্রেষ্ঠ শাসক। ধর্মপাল ছিলেন পাল বংশের শ্রেষ্ঠ শাসক। ধর্মপাল ছিলেন পাল বংশের শ্রেষ্ঠ শাসক। স্টার চিহ্ন দিয়ে লিখবেন পালরা বাঙালি ছিলেন, পালরা বাঙালি, পালরা বাঙালি ছিলেন ও বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন। 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 পালদের সম্পর্কে আর কিছু লাগবে না। এই যে পালদের কিছু ছবি আমরা পাচ্ছি। এবার আজকে শেষ টপিক সেন বংশ। আজকে শেষ টপিক সেন বংশ। স্টার চিহ্ন দিয়ে লিখবেন সামন্ত সেন ছিলেন সেন বংশের আদি পুরুষ, বা লেখেন সামন্ত সেন ছিলেন সেন বংশের আদি পুরুষ। পাল বংশ সম্পর্কে এর চেয়ে বেশি লাগবে না। কারণ হচ্ছে, আর শেষ রাজা কে ছিল? পালদের শেষ রাজা লিখতে পারেন যদি লিখতে চান মদন পাল, বাট ওটা আসবে না পরীক্ষায়। আর এত কম তথ্য কোথায় হলো? আপনাকে কি পড়তে হবে তার চেয়ে বেশি জানতে হবে, কি পড়া বাদ দিতে হবে। বাদ দেওয়ার কাজটাই করা হয়েছে, বাদ দেওয়ার কাজটাই করা হয়েছে। পড়লে তো কত কিছুই পড়া যায়। যেমন গোপাল কি করে পাল বংশের প্রতিষ্ঠা করেছিল, সেই গল্প আমি করতে পারবো আধা ঘন্টা। গোপাল কিভাবে পাল বংশ প্রতিষ্ঠা করেছিল এই গল্প করা যাবে আধা ঘন্টা। এরপরে সেন বংশের শ্রেষ্ঠ শাসক
সরি সেন বংশের শেষ শাসক আপনার লক্ষণ সেন কি করে পেছন দরজা দিয়ে পালিয়ে গিয়েছিল সে গল্প করা যেতে পারে। ওসব গল্পের আমার দরকার নেই, যেটুকু দিয়ে ওটুকুই আসবে ইনশাল্লাহ, এর বাইরে থেকে আসবে না, এর বাইরে থেকে আসবে না। আর এটা তো প্রাইমারির জন্য আর বিসিএস এর জন্য তো এক না। প্রাইমারিতে তো এই অংশ থেকে প্রশ্ন আসবে না, প্রাইমারি থেকে প্রশ্ন আসবে বেশি হচ্ছে মুক্তিযুদ্ধ, সংবিধান, সরকার ব্যবস্থা বা ওই যে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এগুলো। আর যে অংশ থেকে প্রশ্ন আসবে নৃতাত্ত্বিক পরিচয়, জনপদ, সেখানে যথেষ্ট তথ্য দেওয়া হয়েছে। এটা প্রাইমারির জন্য এই অংশ গুরুত্বপূর্ণ খুব একটা না। আচ্ছা, হেডলাইন করেন সেন বংশ। সেন বংশ সম্পর্কে মাত্র 5 লাইন লিখাবো। যে কথা লিখছিলাম লেখেন, সামন্ত সেন ছিলেন সেন বংশের আদি পুরুষ, তবে তিনি কোনো শাসন প্রতিষ্ঠা করতে পারেননি। সামন্ত সেন ছিলেন সেন বংশের আদি পুরুষ, তবে তিনি কোনো শাসন প্রতিষ্ঠা করতে পারেননি। স্টার চিহ্ন দেন আবার, দিয়ে লিখবেন হেমন্ত সেন ছিলেন সেন বংশের প্রতিষ্ঠাতা। 2 নম্বর দিয়ে লিখুন 2 নম্বর স্টার চিহ্ন দিয়ে লিখুন হেমন্ত সেন ছিলেন সেন বংশের প্রতিষ্ঠাতা। হেমন্ত সেন ছিলেন সেন বংশের প্রতিষ্ঠাতা। স্টার চিহ্ন দেন আবার, লেখেন হেমন্ত সেন ছিলেন সেন বংশের প্রতিষ্ঠাতা। এরপর স্টার চিহ্ন দিয়ে লিখবেন বিজয় সেন ছিলেন বিজয় সেন ছিলেন সেন বংশের শ্রেষ্ঠ শাসক। বিজয় সেন ছিলেন সেন বংশের শ্রেষ্ঠ শাসক। বিজয় সেন ছিলেন সেন বংশের শ্রেষ্ঠ শাসক। স্টার চিহ্ন দিয়ে লিখুন বল্লাল সেন ছিলেন, লেখেন বল্লাল সেনের, লেখেন বল্লাল সেনের দুটি বিখ্যাত গ্রন্থ হলো, গ্রন্থ মানে বই, বল্লাল সেনের দুটি বিখ্যাত গ্রন্থ হলো, 1 নম্বর দিয়ে লিখবেন দান সাগর, দান মানে চ্যারিটি। বল্লাল সেনের দুটি বিখ্যাত গ্রন্থ হলো, 1 নম্বর দিয়ে লিখবেন দান সাগর, আর 2 নম্বর দিয়ে লিখবেন অদ্ভুত সাগর মানে পিকিউলিয়ার। 1 দান সাগর, 2 অদ্ভুত সাগর। কেমন সাগর ছিল আল্লাহ জানে। 1 দান সাগর, 2 অদ্ভুত সাগর। 1 দান সাগর, 2 অদ্ভুত সাগর। এরপর স্টার চিহ্ন দিয়ে লেখেন লক্ষণ সেন ছিলেন সেন বংশের শেষ শাসক। 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 লিটন হোসেন লিখছেন কেমন সাগর ছিল, পানি ছিল না মেবি সাগরে, হতে পারে। সর্বশেষ স্টেশন দিয়ে লেখেন নদিয়া ছিল সেন বংশের রাজধানী, নদিয়া। সর্বশেষ স্টেশন দিয়ে লেখেন নদিয়া ছিল সেন বংশের রাজধানী। নদিয়া ছিল সেন বংশের রাজধানী। নদিয়া ছিল সেন বংশের রাজধানী। আর এই যে এটা হচ্ছে আমার নাম, নদিয়া ছিল সেন বংশের রাজধানী। আজকে যারা প্রথম ক্লাস করলেন, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আর আজকে যারা প্রথম ক্লাস করলেন বা যারাই ক্লাস করলেন, ক্লাসটা কেমন লেগেছে কমেন্টস করে জানাতে পারেন। আর কারো কোনো প্রশ্ন থাকলে এখন প্রশ্ন করতে পারেন, সময় আছে এখনো 2-4 মিনিট। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন।
আরেকটি বিষয় সেটা হচ্ছে যে যদি কারো কখনো কি বলে ওটাকে, কোনো প্রশ্ন হয়, মোবাইল টোবাইলে না, অনলি মেসেঞ্জারে আমাকে প্রশ্ন করতে পারেন। সেটা হচ্ছে এই যে SHHRIR শাহরিয়ার 4U, শাহরিয়ার 4U দিয়ে মেসেঞ্জারে সার্চ দিলে পাওয়া যায়। মেসেঞ্জারে ওখানে আপনারা প্রশ্ন করতে পারেন। শাহরিয়ার 4U দিয়ে সার্চ দিলে চলে আসবে শাহরিয়ার মামুন নামে আইডি চলে আসবে। ওখানে মেসেঞ্জারে, কারণ ফেসবুকে তো লিমিটেড লোককে অ্যাড করা যায়, বাট মেসেঞ্জারে সবাইকে অ্যাড করা যায়। তো মেসেঞ্জারে আপনারা কোনো প্রশ্ন থাকলে, এই সাধারণ জ্ঞান সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যদি টেক্সটে দেওয়া সম্ভব হয়। আর যদি টেক্সটে দেওয়া সম্ভব না হয় তাহলে অনেক সময় বলি ঠিক আছে মেসেঞ্জারে ফোন করেন, এই আর কি। এটা হচ্ছে বিষয়। প্রশ্ন করেছেন রাজশাহী কোন এলাকায় ছিল। রাজশাহী তো বরেন্দ্র এবং পুন্ড্র। যদি অপশনে বরেন্দ্র এবং পুন্ড্র দুটোই থাকে তাহলে আপনার বরেন্দ্র দিবেন। আমি বলি বেশি, লিখি কম। হ্যাঁ আপনারা লেখেন, আমি বলি, এই জন্য আপনাদের লিখতে হয় বেশি। ঠিকই তো আছে, দ্রুত লেখার প্র্যাকটিসটা ক্লাসেই করানো হয়, এটা ইচ্ছা করেই করানো হয়। কালকে সেমিনারে 5 মিনিট কথা বলার সময় বলেছিলাম যে আমি দ্রুত বলি এবং আমি জানি এতে আপনাদের টর্চার করা হয়, আমি খুব ভালো করেই জানি। হয়তোবা আপনারা প্রাইমারির ব্যাচের জন্য একটু কষ্ট বেশি হচ্ছে, কিন্তু পিলির ক্লাসগুলোতে ইচ্ছা করেই দ্রুত বলি এবং বেশি বলি যাতে ওরা একটু দ্রুত লেখে, কারণ দ্রুত লেখার প্র্যাকটিসটা এই পিলির ক্লাসেই করতে হয়। এটা একটা বিষয়। তো আপনারা একটু স্লো লেখেন, সমস্যা নেই, কারণ আমি যত বেশি বলবো আপনাদের লিখতে হবে বেশি, এটা হলো বিষয়। তো দ্রুত লেখার প্র্যাকটিসটা আমরা পিলির ক্লাসেই করিয়ে থাকি, এই আর কি। তো হয়তো বা আপনারা প্রাইমারির ব্যাচের জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে, হয়তো বলা একটু দ্রুত হয়, তো যাই হোক সমস্যা নেই, এই আর কি। তো যাই হোক একজন লিখছেন সব মিলিয়ে লিখতে প্রবলেম হয় না, ঠিক আছে সমস্যা নেই। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা বললে কি হবে, এটা ভালো প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত। আর যদি প্রশ্ন আসে প্রকৃত প্রতিষ্ঠাতাকে তখন সমুদ্রগুপ্ত। আর যদি প্রশ্ন আসে মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে সেটা হলো চন্দ্রগুপ্ত মৌর্য। ভিন্ন মানুষ কিন্তু একজন না, এরা কিন্তু ভিন্ন মানুষ। ঠিক আছে, আর কোনো প্রশ্ন? তো ঠিক আছে, ভালো থাকবেন। আর ওই যে কোনো প্রশ্ন থাকলে বললাম মেসেঞ্জারে এভাবে দিতে পারেন। শাহরিয়ার 4U দিয়ে সার্চ দিলে ওখানে আইডি পাবেন, ওখানে মেসেঞ্জারে নক করেন, মেসেঞ্জারে অ্যাড থাকলেই হবে, এই আর কি। তো ঠিক আছে, ভালো থাকবেন। ইনশাল্লাহ ভবিষ্যতে আবার দেখা হবে, এবছর না হয়তো আগামী বছর দেখা হতে পারে আবার আপনাদের এই ব্যাচে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে।